আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি আমাদের তাপগতিবিদ্যার তৃতীয় ক্লাসে। আজকে আমাদের কথা ছিল আমরা এক্সাইটিং কিছু ম্যাথ করব। তো আজকের ক্লাসে আমরা শুরুতে কিছু অল্প বেসিক পড়ব, তারপরে এক্সাইটিং কিছু ম্যাথ শুরু করে দিব। আজকে আমরা আশা করতে পারি যে আমরা গ্রাফ রিলেটেড যত প্রবলেম পাবো সবগুলো যেন কভার হয়ে যায় আজকের এই ক্লাসে। তো তোমরা একটু জানিয়ে দাও কমেন্টে আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কি। এই দুটো ইনফরমেশন একটু জানিয়ে দাও তোমরা, তারপরে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। সো আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, সাউন্ড কম বলতেছো, সাউন্ডটা আমি একটু ঠিক করে ফেলি তাহলে। এখন আশা করি সাউন্ড ঠিক থাকে। এখন একটু জানো সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। এখন একটু জানো সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। সাউন্ডটা আই গেস ঠিক করে ফেলছি। এখন একটু জানো সাউন্ড ঠিক হয়েছে কিনা। এখন একটু জানো সাউন্ডটা ঠিক হয়েছে কিনা। এখন অল ক্লিয়ার, আমিও শুনে নিলাম, একটু সব ঠিকঠাক আছে। তো সবাই একটু যুক্ত হয়ে যাও। 1 মিনিট অপেক্ষা করি, 1 মিনিট না 30 সেকেন্ড অপেক্ষা করি, তারপরে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আর 30 সেকেন্ড অপেক্ষা করি, তারপরে আজকে আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আর যারা যারা জুমে প্রশ্ন করতে চাও জুমে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের ক্যাপশনে লিংক দেয়া আছে জুমের লিংকের মধ্যে আমি আজকে সারাক্ষণই থাকবো। সো যেই প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা করতে পারো। আমি পড়ানোর মাঝখানে প্রশ্ন করো না, পড়ানোর একটা টপিক শেষ হলে তারপরে ওইটা রিলেটেড প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? সো তোমরা একটু দ্রুত যারা জুমে যুক্ত হবে জুমে যুক্ত হয়ে যাও। আর প্রশ্ন না থাকলে আপাতত জুমে যুক্ত না হলেও চলবে। আর খাতা কলম ক্যালকুলেটর এই তিনটা জিনিস রাখো। আজকে আমরা বলেছি ম্যাথ বেসড পড়াশোনা করব। সো ম্যাথ বেসড পড়াশোনা করতে হলে আমাদের অ্যাকচুয়ালি খাতা কলম ক্যালকুলেটর তিনটা একটু আগে থেকেই রেডি রাখতে হবে, ঠিক আছে? সো খাতা কলম ক্যালকুলেটর এই তিনটে জিনিস একটু তোমরা রেডি রাখো। অ্যাংরি রিয়েক্ট দিচ্ছ একজন, কেন অ্যাংরি রিয়েক্ট, সরি অ্যাংরি না, স্যাড রিয়েক্ট দিচ্ছ একজন, কেন স্যাড রিয়েক্ট দিচ্ছ একটু বলো আমাকে যদি কোনো সমস্যা থেকে থাকে। ওকে, তাহলে আমরা চলো শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা শুরু করে দিই। অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি। এক্সক্লুসিভ তাহমিদ, শিবলি সাদিক, দিবা, রুমি নুসরাত, অমি, অনেকেই যুক্ত হয়ে গেছে। ওকে ফাইন, সবাই রেডি বলতেছো, ঠিক আছে? সো আশা করি আজকে সবাই ঠিকঠাক মতো রেডি আছো। আজকে এক্সাইটিং কিছু ম্যাথ করবো। অ্যান্ড আজকের ক্লাসের পরে আই গেস গ্রাফ রিলেটেড কোনো প্রবলেমই সমস্যা থাকার কথা না। আমরা যতটুকু সময় লাগে ওইটা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত, যেহেতু আমাদের ক্লাস ডিউরেশন 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তো আজকের ক্লাসে প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার রূপ। এটা বেসিক্যালি বেসিকের অংশ। এটা আমি একটু দ্রুত টানবো। আই গেস আমার ক্লাসে যারা যারা হচ্ছে মোটামুটি সবাই জানো। অ্যান্ড যারা ডিটেলসে ওই জিনিসটা জানতে চাও তারা আবার ইউটিউবে দেওয়া তাপগতিবিদ্যার প্লেলিস্ট দেখলে ডিটেলসে জানতে পারো, মানে ভাঙায় ভাঙায় আস্তে আস্তে। কিন্তু ম্যাথ করার জন্য এত ডিটেলসে লাগবে না। ম্যাথ করার জন্য আমি আজকে ক্লাসে এখন যতটুকু বলবো সেটাতেই কভার হয়ে যাবে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা গতকাল দেখছিলাম, তাই না? গতকাল যে প্রথম সূত্রটা দেখছিলাম সেই সূত্রটা কি ছিল? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, রাইট? সো এইখানে এই জায়গাটার মধ্যে আমার ডেল কিউ কি? যেই তাপটা সিস্টেম গ্রহণ করে বা সিস্টেম বর্জন করে। গ্রহণ হলে সিস্টেম যদি তাপটা নেয় তাহলে প্লাস, সিস্টেম তাপটা ছেড়ে দিলে মাইনাস। ডেল ইউ কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলে প্লাস, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে ডেল ইউ মাইনাস। ডেল ডাব্লিউ কি? কৃতকাজ। সিস্টেম যদি পরিবেশের উপরে কাজ করে অর্থাৎ প্রসারণ হয় সিস্টেমের তাহলে ডেল ডাব্লিউ পজিটিভ আসে। পরিবেশ যদি সিস্টেমের উপরে কাজ করে অর্থাৎ সংকোচন হয় তাহলে ডেল ডাব্লিউ কি? মাইনাস, রাইট? গত ক্লাসে আমরা এই পড়াগুলো পড়ছিলাম। আমরা আজকের ক্লাসে এই সূত্রটারই বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় রূপ দেখব, যেমন সমচাপ তাপগতীয় প্রক্রিয়া, সমআয়তন, সমুষ্ণ, রুদ্ধতাপীয়। 4টা তাপগতীয় প্রক্রিয়া আছে। 4টা তাপগতীয় প্রক্রিয়া এই সূত্রটা কিভাবে থাকে সেটা দেখব। আচ্ছা, তাহলে এই জায়গাটার মধ্যে দেখো একটা গ্রাফ আছে, পি ভার্সেস ভি গ্রাফ, ইন্ডিকেটর ডায়াগ্রাম। এই গ্রাফটা কি গ্রাফ? সমচাপের জন্য গ্রাফ। কেন? কারণ দেখো চাপের একটা সমান মান, তাই না? এই যে লাল একটা দাগ মানে কি? এখানে সমান একটা মান, রাইট? চাপের মানটা কি বাড়ছে কমছে?
আয়তনের বৃদ্ধির সাথে বাড়ে নাই, কমে নাই। সো এই গ্রাফগুলো থাকলেও বুঝতে হবে এটা একটা সমচাপ তাপগতীয় প্রক্রিয়া। আমরা গত ক্লাসে একটা কনক্লুশন টানছিলাম। কনক্লুশনটা কি ছিল ভাইয়া? যে কোনো পি ভার্সেস ভি গ্রাফের এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল, এটা হচ্ছে শুরু বিন্দু যদি হয়, এটা যদি শেষ বিন্দু হয়, তাহলে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল, অর্থাৎ এটা থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিব, এটা থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিব, এক্স অক্ষের সাথে সে যেই ক্ষেত্রফলটা তৈরি করবে এই ক্ষেত্রফলটাকে আমরা কি বলবো? কৃতকাজ, তাই না? সো এই সকল গ্রাফগুলো থেকেও কিন্তু সমচাপ তাপগতীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করতে পারি। সো কৃতকাজ কি বলছি? ক্ষেত্রফলটা মানে কি? এই মানটা যদি হয় পি, মানে এই হাইটটা যদি হয় পি, এইটা একটা আদি আয়তন ভিআই ধরে নাও, এটা একটা শেষ আয়তন ভিএফ ধরে নাও, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করলাম? কৃতকাজ বের করার সময় ডাব্লিউ ইকুয়াল টু বা ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু VF মাইনাস VI, রাইট? VF মাইনাস VI, অর্থাৎ আমরা যেটা করছি ডেল ডাব্লিউ কে কি দেখছি? পি ডেল ভি। গত ক্লাসে কিন্তু এটার ডিরাইভেশনও দেখছিলাম, ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি, এটার ডিরাইভেশনটাও কিন্তু গত ক্লাসে দেখছি। ফাইন, তাহলে এই সূত্রটার চেহারা পাল্টায় কি হবে? জাস্ট কিছুই না, ডেল কিউ এর মতন থাকবে, ডেল ইউ এর মতন থাকবে, আর ডেল ডাব্লিউ এর জায়গায় পি ডেল ভি আসবে। ঠিক আছে? সো এই জায়গায় আসলে আর তেমন বোঝাবুঝির কিছু নাই, এই ডেল ডাব্লিউ কে আমরা পি ডেল ভি দ্বারা রিপ্লেস করতে পারি। দ্যাটস ইট। এটাই সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পি এর একটাই মান। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে সমচাপ তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা আমরা দেখলাম যে পি ডেল ভি। তাহলে আমি একটু দ্রুত টানি। সো আমরা যেই জিনিসটা করলাম এই জিনিসগুলো স্লাইডে থাকবে। পি ডেল ভি আর কিছুই না, ডেল ভি কি? শেষ আয়তন বিয়োগ আদি আয়তন। ঠিক আছে, এভাবে করতে পারি বা গ্রাফ থেকেও ক্ষেত্রফলটা নিতে পারি। তাহলে এই পেজে আর কিছু আলাদা করে তোলা লাগবে না, গত ক্লাসেই তোমরা এই সূত্রটা তুলছো, সো আলাদা করে এটা কিছু তোলা লাগতেছে না। এবার আসি সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ার গ্রাফগুলো কেমন হবে ভাইয়া? সম আয়তন প্রক্রিয়ার গ্রাফ কেমন হবে? এটা পি, এটা ভি। সম আয়তন প্রক্রিয়ার গ্রাফগুলো হবে, আমি ভিন্ন কালার দিই, এইরকম হবে। অর্থাৎ এটা এক্স অক্ষের সাথে কি? লম্ব। ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সাথে কি? এটা লম্ব। আচ্ছা, তাহলে এই জায়গায় যদি এই প্রসেসটা দেখো, এইখানের একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এটা ধরো এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এই যে এই প্রসেসটাকে কি বলবো? সমায়তন প্রসেস। কারণ আয়তনের মান বাড়ছে কমছে না, কারণ আয়তনের এখানে কি একটাই মান, এতে যেই আয়তনের মান বিতে সেই একই আয়তনের মান। এই ক্ষেত্রে তুমি যদি কৃতকাজ বের করতে চাও, সিস্টেম কি শিখাইছি ভাইয়া? সিস্টেম শিখাইছি যে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নিতে হবে। তাহলে তুমি কি করতা? এ থেকে এক্স অক্ষের উপর একটা দাগ টান দিতা, বি থেকে এক্স অক্ষের উপর আরেকটা দাগ টান দিতা, তারপরে যে ক্ষেত্রফল তৈরি হতো। এখানে কি ক্ষেত্রফল তৈরি হচ্ছে? ক্ষেত্রফল তো তৈরি হচ্ছে না। এখানে একটা লাইন, দুইটাই এ বি একই লাইন বরাবর আছে, সো দুইটা বরাবর টানলে এখানে কোনো ক্ষেত্রফল তৈরি হচ্ছে না। আগে যে একটা রেক্ট্যাঙ্গেল বা একটা আয়তাকার ক্ষেত্রফল তৈরি হয়েছিল, এখন কিন্তু কোনো ক্ষেত্রফল তৈরি হচ্ছে না। দ্যাট মিনস এখানে ক্ষেত্রফলের মান শূন্য। দ্যাট মিনস কৃত কাজের মান আমরা বলতে পারি কি? এই জায়গাটাতে শূন্য। কৃত কাজের মান এই জায়গাটাতে কি? শূন্য। সো যদি আয়তনের পরিবর্তন না হয়, অর্থাৎ ভি কনস্ট্যান্ট হয়, তাহলে ডেল ডাব্লিউ অর্থাৎ পি ডেল ভি এর ভ্যালু কত? 0। সো এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। সমায়তন তাপগতীয় প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ ইকুয়াল টু কত? ডেল ডাব্লিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, ডেল ডাব্লিউ ইকুয়াল টু যদি পজিটিভ আসে কি বুঝবা? প্লাস আসলে কি বুঝবা? এটাতে আয়তন চেঞ্জ হয়েছে। আয়তন চেঞ্জ হয়ে কি হয়েছে? প্রসারণ হয়েছে। এটাতে আয়তন চেঞ্জ হয়ে কি হয়েছে? প্রসারণ হয়েছে। ডেল ডাব্লিউ যদি মাইনাস আসে কি বুঝবা? বুঝবা যে এইখানে আয়তন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে কি হয়েছে? সংকোচন হয়েছে। ঠিক আছে, সো এই কয়েকটা ইনফরমেশন আমাদের ম্যাথগুলো করার ক্ষেত্রে কাজে লাগবে। সো এই কয়েকটা যে কথাগুলো ভাইয়া লিখলাম সেগুলোই জাস্ট একটু লিখে রাখতে পারো খাতায়, গ্রাফটা এঁকে রাখতে পারো, যেহেতু গ্রাফটা আঁকা নেই এই জায়গায়, গ্রাফটা এঁকে রাখতে পারো। এ বি যেটা আমি আঁকলাম ওই গ্রাফটা এঁকে রাখতে পারো, এগুলো সমআয়তনের একটা গ্রাফ। তাহলে বুঝতে পারতেছো পি ভার্সেস ভি গ্রাফ যদি এক্স অক্ষের থেকে লম্ব অর্থাৎ ওয়াই অক্ষের সাথে সমান্তরাল এরকম কোনো গ্রাফ থাকে, তাহলে তোমার বুঝতে হবে কি? তাহলে তোমার বুঝতে হবে এটা একটা সমআয়তন প্রক্রিয়া। ওকে, সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল ডাব্লিউ 0। ম্যাথ করার ক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট 0 ধরে করব। ঠিক আছে, এই ক্ষেত্রে ম্যাথ করার জন্য কিন্তু আমরা তখন ম্যাথে বাড়তি করে কিছু লেখা লাগবে না। এ বি প্রক্রিয়াটি সমআয়তন, অতএব ডেল ডাব্লিউ ইকুয়াল টু 0, তারপরে বাকি ম্যাথ শুরু হয়ে যাবে। ঠিক আছে, সো ম্যাথ করার ক্ষেত্রে এই ডিসিশনগুলো আমরা র্যাপিড ডিসিশন হিসেবে নিব, দ্রুত নিব। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা আর গ্রাফটা এঁকে ফেলছো। গ্রাফটা জাস্ট একটু এঁকে ফেললেই হবে, আর এই স্লাইড দিয়ে দিব, এই জায়গার লেখাগুলো লাগবে না। গ্রাফটা এঁকে রাখতে পারো। সমচাপের ক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল আর সমআয়তনের ক্ষেত্রে ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে ফাইন। তাহলে এবার আমি চলে আসি আমাদের একটা ম্যাথ প্রবলেম, একটু দ্রুত তুলে ফেলো। এগুলো বাচ্চা ম্যাথ প্রবলেম, জাস্ট এই ম্যাথ প্রবলেমগুলো করানোর একটাই কারণ যে একটু যেন ইউজ টু হও। প্রথম দিক দিয়ে কঠিন দিয়ে দিলে কি ওয়ার্ম আপটা হয় না, একটু ওয়ার্ম আপ ম্যাথ প্রবলেম ধরতে পারো। এটা একটু তুলে ফেলো, 30 সেকেন্ড সময়, এটা করতে একদমই সময় লাগা উচিত না। 30 সেকেন্ড সময় একটু দ্রুত তুলে ফেলো, তোলা হইলে আমাকে বইলো তুলসি।
একটু দ্রুত তুলে ফেলো, 30 সেকেন্ড সময়। আজকে আমরা অনেক কঠিন কঠিন ম্যাথ করব, অনেক টাইপের ম্যাথ করব, ঠিক আছে? এটা একদম ইজি, একটু দ্রুত তুলে ফেলো, এগুলো তো সময় নষ্ট বেশি করতে যাচ্ছি না, এগুলো তোমরা এমনিও পারবা, একটু চিন্তা করতে দিলেই জাস্ট ওয়ার্ম আপ। আমরা একটু হাত কলম একটু হাতটা একটু গরম করে নিই জাস্ট এই ম্যাথটার মাধ্যমে। প্রশ্নটা তুলতে তুলতে আমি একটু প্রশ্নটা পড়ি, কি বলা আছে, কি বলা আছে প্রশ্নটার মধ্যে? বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি এক পরমাণু গ্যাস স্থির আয়তনে 300 জুল তাপ গ্রহণ করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রাপ্ত হয়। আচ্ছা, ভালো কথা, 5 কেজি ভরের বস্তু ছিল, 300 জুল তাপ সে কি করছে? গ্রহণ করছে। সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে ডেল কিউ আমরা কি দিব? ডেল কিউ ইকুয়াল টু প্লাস 300, তাই না? মানে এটা দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে। দিয়ে দুইটা প্রশ্ন জানতে চাইছে যে কৃতকাজ নির্ণয় করো, অর্থাৎ আমার এখানে ডেল ডাব্লিউ ভ্যালু বের করতে বলছে, এটা কত, আর কি প্রতি কিলোগ্রামে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। দ্যাট মিনস আমি ডেল ইউ বের করব, ডেল ইউ যেটা আসবে সেটাই কি অ্যান্সার? না, ডেল ইউ কে ভর দিয়ে ভাগ দিতে হবে। ভর দিয়ে ভাগ দিলে এইটা আসলে কি, এইটা আসলে প্রতি কেজি ভরের জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ঠিক আছে? তাহলে আমার এই দুইটা জিনিস জানতে চাইছে। সো প্রথমটা একদম ডিরেক্টলি বলে দিবা, সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল ডাব্লিউ ইকুয়াল টু 0। আমি আর পুরো লাইনটা লিখলাম, লিখবো সম আয়তন প্রক্রিয়া, যেহেতু উদ্দীপকে আয়তনের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সম আয়তন প্রক্রিয়া, সম আয়তনের প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল ডাব্লিউ ইকুয়াল 0। তাহলে ক নাম্বার ডান, ক নাম্বার ডান, আর কিছু লেখা লাগবে না। বইয়ের অ্যাডমিশন টেস্টে এইসব ম্যাথ আসবে না, আর আসলে আর কিছু লেখা লাগবে না, জাস্ট এতটুকু লিখলেই হবে। আর বোর্ড পরীক্ষা আসলে কিভাবে লিখতে হবে সেটা আমার টাইপিং করাই আছে, একটু পরেই দেখাচ্ছি, ঠিক আছে? দেন খ নাম্বারে যদি আসি, প্রতি কিলোগ্রামে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমাকে বের করতে বলছে, রাইট? সো এই জায়গাটাতেও কিন্তু তেমন আলাদা করে কঠিন কিছুই নেই। সো আমি ফর্মুলা লিখে ফেলবো, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। সো ডেল ডাব্লিউ তো 0ই হচ্ছে আলটিমেটলি। তাহলে এই জায়গা থেকে আমরা ডেল ইউ কে বের করব প্রথমত। সো ডেল ইউ কে যদি বের করি, ডেল কিউ এর জায়গায় 300, এটা 300ই আসবে। আমার অ্যান্সার কি তাহলে? অ্যান্সার কি হইতে হবে? ডেল ইউ প্লাস এম, এটা হবে আমার অ্যান্সার। দ্যাট মিনস 300 জুল তো হচ্ছে 5 কেজি ভরের জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, 1 কেজি ভরের জন্য কত? 300/5, অর্থাৎ 60, এককটা কি দিব? জুল পার গ্রাম, পার কেজি, পার কেজি। তাহলে এইটা হচ্ছে কি আমার এই ম্যাথের অ্যান্সার। ওকে, তাহলে এই ম্যাথটা আশা করি কারোই কোনো প্রবলেম হওয়ার কথা না। এই ম্যাথটাতে আমি আর কমেন্টও পড়লাম না, কেন? কারণ এটা একদম ইজি ম্যাথ, ঠিক আছে? জাস্ট ওয়ার্ম আপ করার জন্য এই ম্যাথটা দিয়েছি। তাহলে আশা করি এই ম্যাথটা সবাই বুঝছো। যারা যারা তোলার তারা দ্রুত একটু তুলে ফেলো, 10 সেকেন্ড সময় দিলাম ভাইয়া, দ্রুত একটু তুলে ফেলো, 3টা লাইন, জাস্ট 3টা লাইন, একটু দ্রুত তুলে ফেলো। এই ম্যাথগুলো একদম ইজি, এগুলা এইচএসসি লেভেলে আসতে পারে। তাহলে অনেকেই বলছো তুলে ফেলছো, নিদ্রা, শ্রাবণী, মায়া, অনেকেই তুলে ফেলছো, কাজী, রিফাত, আল মুইন, আর দুর্জয়, শুনতে পাচ্ছ আমাকে? দুর্জয়, হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে যে আনমিউট করো আর কি, ঠিক আছে? ম্যাথগুলো করার পরে, মাঝখানে না, ঠিক আছে? এই ম্যাথ নিয়ে আশা করি কারোই কোনো প্রবলেম থাকার কথা না। ওকে ফাইন, তাহলে আমরা একটু যাই আমাদের এরপরে। আমরা তাহলে বোর্ড পরীক্ষা আসলে এইভাবে একটু ভাঙা একটু হাতে হাতে লিখে করে দিব আর কি, বোর্ড পরীক্ষা আসলে, আর নাহলে শুধু ডেল ডাব্লিউ ইকুয়াল 0 দিলেই হবে। জাস্ট আমি বোর্ড পরীক্ষা আসলে ক নাম্বারটা কিভাবে করতাম সেটা দেখাই দিছি। দেন বোর্ড পরীক্ষা আসলে আমি খ নাম্বারটা কিভাবে করতাম এই জিনিসটা দেখাই দিছি, ঠিক আছে? সো এটা হচ্ছে বোর্ড পরীক্ষায় যদি আসে তাহলে এইভাবে ভাঙায় করবো, না হলে আদারওয়াইজ দরকার নাই। এবার আসি আরো ছোট্ট দুইটা বেসিকের স্লাইড, এরপরে আমরা সাইক্লিক প্রসেসের বেসিকে চলে যাব। সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। এই জায়গায় কিছু ছোটখাটো বেসিক আছে, এই ছোট্টখাটো বেসিক গুলা ম্যাথসে যদি ধরতে পারি তাহলে আমাদের ম্যাথ একদম ইজি লাগবে। যোগ বিয়োগের ম্যাথ, এই আজকের ক্লাসে যা ম্যাথ করবো যোগ বিয়োগের ম্যাথ, যোগ বিয়োগ ছাড়া আর কোনো ম্যাথ নাই, দেখবা। খালি ধরতে হবে যে কোন জায়গায় কোনটা যোগ করবো বিয়োগ করবো। যাই হোক, আমরা একটা প্রকল্প দিয়ে এটা শুরু করি, মেয়ারের প্রকল্প। এটা আমাদের বেলায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। অভ্যন্তরীণ শক্তি নিচের কোনটির উপর নির্ভর করে? অপশন ছিল চাপ, আয়তন, তাপমাত্রা, এই জিনিসগুলা। উত্তর সহজ, অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর সে করতেছে। ওকে ফাইন, তাহলে ইউ সমানুপাতিক কি? টি। ইউ সমানুপাতিক টি, এটা কি মেয়রের প্রকল্প। এটা কিন্তু সূত্র বা এমন না যে এটা এস্টাবলিশড কোনো সূত্র, এটা হচ্ছে প্রকল্প। তোমরা নিশ্চয়ই ফিজিক্স ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টারে কয়েকটা সংজ্ঞা পাইছো, প্রকল্প, তত্ত্ব, সূত্র, এরকম টাইপের কয়েকটা সংজ্ঞা পাইছো না? সো এই জায়গাতে দেখবা প্রকল্পের গুরুত্বটা কিন্তু কম, প্রকল্পের গুরুত্বটা কিন্তু কম, মানে এটা প্রুভেন না, বাট
আনুমানিক আমরা আইডিয়া করতে পারি। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে তাপমাত্রা যদি আমি বাড়াই অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা যদি আমি কমাই অভ্যন্তরীণ শক্তি কমবে। ঠিক আছে, তো তোমার যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা সার্টেন চাপ, একটা সার্টেন আয়তনে যেই অভ্যন্তরীণ শক্তি ওই চাপ থেকে বেশি বা কম অন্য একটা চাপ আয়তনে অন্য তাপমাত্রায় তোমার আরেকটা অভ্যন্তরীণ শক্তি থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে এই আইডিয়াটা কাজে লাগবে। এক একটা তাপমাত্রার জন্য কি এক একটা অভ্যন্তরীণ শক্তি আমরা পাইতে দেখব। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই সম্পর্কটা থেকে আমরা সমষ্ণ প্রক্রিয়া পড়তেছি, তাই তো? সমষ্ণ প্রক্রিয়ায় কে সমান? টি সমান বা উষ্ণতা সমান। সো আমরা এখানে লিখতে পারি কি, এই জিনিসটাকে লিখতে পারি এরকম যে সমষ্ণ প্রক্রিয়ায় টি হচ্ছে কনস্ট্যান্ট। টি যেহেতু ইউ এর উপর নির্ভর করে, টি বাড়লে ইউ বাড়ে, টি কমলে ইউ কমে। টি যদি স্থির থাকে ইউ স্থির থাকবে। সো টি যদি কনস্ট্যান্ট হয় দ্যাট মিন্স ইউ ও কনস্ট্যান্ট। ইউ যদি কনস্ট্যান্ট দ্যাট মিন্স কি, ইউ এর পরিবর্তন শূন্য। তো ইউ এর পরিবর্তন শূন্য, তাহলে আমাদের সূত্র কি ছিল? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এই জায়গায় ডেল ইউ এর ভ্যালু হবে 0। সমষ্ণ প্রক্রিয়া দেখলেই আমরা সরাসরি এটা ইউজ করতে পারি, অর্থাৎ ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। তার মানে এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে তুমি যেই পরিমাণের তাপ দিবা সেটা সরাসরি কি করবে? কৃত কাজ সম্পাদন করবে। এখানে অভ্যন্তরীণ শক্তির জন্য কি হবে না? কোনো পরিমাণের তাপের অংশ ব্যয় হবে না, কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 0। তো তাপমাত্রা যদি ফিক্সড থাকে তাহলে ডেল ইউ এর ভ্যালু 0। ম্যাথগুলো করার ক্ষেত্রে কাজে লাগবে, গ্রাফে এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তির মান 0 দেখলে বুঝবো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান 0 দেখলে বুঝবো কি তাপমাত্রা চেঞ্জ হয়নি। আবার তাপমাত্রা চেঞ্জ না হইলে কি বুঝবো? অভ্যন্তরীণ শক্তির মান 0। এই জিনিসগুলো ছোটখাটো জিনিস বলে যাচ্ছি, সামনে ম্যাথসে খুব কাজে লাগবে। সো এখানে নতুন করে লেখার কিছুই নেই, এই জায়গাটা যা আছে সেগুলো স্লাইডে থাকবে। সো জাস্ট এই কথাটা মাথায় রাখবা, সমষ্ণ প্রক্রিয়ায় ডেল ইউ 0। এবার সেই রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া, এটার মধ্যে কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট। কিউ হচ্ছে কি? তাপ। আগেটা ছিল টি কনস্ট্যান্ট তাপমাত্রা, আর এখন হচ্ছে কিউ হচ্ছে তাপ কনস্ট্যান্ট। তাপ যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাকচুয়ালি কি কিউ কনস্ট্যান্ট, মানে কিউ এর পরিবর্তন কত? 0। সো ডেল কিউ এর ভ্যালু 0, দ্যাট মিন্স ডেল কিউ এর যে পরিমাণ এটা কত? 0। তাপের পরিবর্তন, তাপ কোনো দেইও নাই, তাপ কোনো নেইও নাই। এগুলো ম্যাথসে কেমনে বুঝবো ভাইয়া? যদি তোমাকে বলে তাপ রোধী কোনো পাত্রে, তাপ রোধী পাত্র, বদ্ধ পাত্র এরকম যদি বলে, তাহলে তোমার বুঝতে হবে যে এই বিচ্ছিন্ন সিস্টেম, এই জিনিসগুলো বললে তোমার বুঝতে হবে যে ডেল কিউ এর ভ্যালু কি বসাইতে হবে? 0 বসাইতে হবে। বিচ্ছিন্ন সিস্টেম বা তাপ রোধী পাত্র, তাপ অন্তরক পদার্থ দিয়ে পাত্রটা তৈরি, এসব কথা থাকলে বুঝতে হবে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সবসময় যে রুদ্ধতাপীয় এভাবেই লেখা থাকবে তা না, ওই সকল কথার মাধ্যমেও বুঝাই ফেলতে হবে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ডেল কিউ এর ভ্যালু কত? ডেল কিউ এর ভ্যালু হচ্ছে 0। ডেল কিউ যদি 0 হয় তাহলে সূত্রটা কি দাঁড়ায়? ডেল ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। সো এই জায়গায় আর বাড়তি করে আমি ব্যাখ্যা করতেছি না, একাডেমিকের পড়া এটা থেকেই বোঝা যাচ্ছে এটা যদি প্লাস হয় এটা কত আসবে? মাইনাস। এটা যদি মাইনাস হয় এটা কত আসবে? প্লাস। এইটা প্লাস হওয়া মানে কি? প্রসারণ। এটা মাইনাস হওয়া মানে কি? সংকোচন। তার মানে এইখানে যখন প্রসারণ মানে প্লাস, এইখানে তখন কি? হ্রাস। তাহলে এই জিনিসটি আমি একটা ডায়াগ্রাম আকারে দেখো এখানে দেখাইছি। ডেল প্রসারণ মানে কি? প্রসারণ মানে কি? আয়তনের বৃদ্ধি, তাই না? আয়তনের বৃদ্ধি হইলে ডেল ডাব্লিউ কি হয়? প্লাস হয়, কারণ এইটা প্লাস মানে কি? এটাও প্লাস। বুঝছো তো? সো এইটা প্লাস আসলে এটা কি আসবে? মাইনাস আসবে। এটা যদি 10 হয় ডেল ইউ কত? মাইনাস 10। এটা 20 হইলে ডেল ইউ কত? মাইনাস 20। তাহলে এটাই আমি লিখছি, যদি ডেল ডাব্লিউ প্লাস হয় তাহলে ডেল ইউ মাইনাস, আর ডেল ইউ মাইনাসের অর্থ আছে একটু আগেই পড়ছি, ইউ সমানুপাতিক টি। ডেল ইউ মানে ইউ কমে গেছে, ডেল ইউ মাইনাস মানে কি? ইউ কমে গেছে। ইউ যদি কমে যায় তাপমাত্রা কি হবে? কমে যাবে। তাহলে তাপমাত্রাও আমরা কি দেখব? কমে যাইতে দেখব। তার মানে তোমাকে একটা ছোটখাটো এমসিকিউ আসতে পারে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ হইলে সিস্টেমটা কি হবে? সিস্টেমটা শীতল হবে। সিস্টেমটা কি হবে? শীতল হবে। কেমনে বুঝলাম? কারণ রুদ্ধতাপীয় প্রসারণের ফলে এই ধাপ শেষে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি কমলে তাপমাত্রা কমে, মানে ঠান্ডা হয়, শীতল হয়। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কি হয়? শীতল হয়। উল্টাটাও বলতে পারি, রুদ্ধতাপীয় সংকোচনে মানে এটা মাইনাস হইলে এটা তো তখন প্লাস হয়ে যায়। এই সূত্রের মাইনাসের কারণে এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে রুদ্ধতাপীয় সংকোচন হইলে অভ্যন্তরীণ শক্তি কি হয়? প্লাস হয়। দ্যাট মিন্স সিস্টেম কি হয়? উষ্ণ হয়, সিস্টেম উত্তপ্ত হয়। ঠিক আছে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি সংকোচন করো তাহলে তুমি সিস্টেমকে কি হইতে দেখবা? গরম হইতে দেখবা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মোটামুটি এমসিকিউ এর জন্য লাগে, আর ম্যাথসের জন্য তেমন কোনো কাজ নাই। ঠিক আছে, ম্যাথসের জন্য জাস্ট এই ডেল কিউ ইকুয়াল টু 0 যে বসাইতে হবে, এটাতে কাজ আছে। ঠিক আছে, ওকে ফাইন। তো তাপ রোধী বললেও এই জিনিসটা বুঝতে হবে, ডেল কিউ এর জায়গায় 0 বসাবো। আচ্ছা, এবার আমরা চলো কয়েকটা র্যাপিড বেসিক দ্রুত করে দেখে দেই। সাইক্লিক প্রসেস, নন সাইক্লিক প্রসেস। বাংলায় যদি বলি ভাইয়া,
এটা হচ্ছে আবর্ত প্রক্রিয়া আর এটা হচ্ছে আমার অনাবর্ত প্রক্রিয়া। দুইটার ইয়া দেখতে পাচ্ছ, ফিগার তুমি দেখতে পাচ্ছ। এই ফিগারটাতে আসো, এই ফিগারটাতে কি বোঝাচ্ছে? এ বিন্দু থেকে যদি যাত্রা শুরু হয়, এ থেকে বিতে আসলো, বি থেকে সিতে আসলো, সি থেকে আবার এতে আসলো। অনেকেই একটা ভুল করে, তোমাকে যদি বলি এবিসি কি প্রক্রিয়া? এবিসি কি আবর্ত প্রক্রিয়া? না, এবিসি আবর্ত প্রক্রিয়া না। এবিসি মিন করে এ থেকে বি, বি থেকে সি। এটা কিন্তু আবর্ত প্রক্রিয়া না, সাইক্লিক প্রসেস না। তোমাকে বলতে হবে এ বি সি এ, তাহলে এটা কি সাইক্লিক, তাহলে এটা কি সাইক্লিক। লেখার নিয়ম কিন্তু এভাবে, ঠিক আছে? সাইক্লিক হলে যেখান থেকে শুরু, যেই পয়েন্ট থেকে শুরু সেই পয়েন্টে আবার ফেরত আসতে হয়। সো লেখার কয়েকটা গ্রামার আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ম্যাথসে কিন্তু আমি এমন অনেক ম্যাথস দিব, সামনে আমি বলে রাখলাম একটা স্পয়লার, যে সামনে আমরা এরকম একটা ম্যাথ থাকবে, এবিসি তে কৃতকাজ বের করতে বলবে। তখন অনেকেই চাকরিক ভাবে, আমরা একটু আগের ক্লাসে দেখছিলাম না, যদি একটা চাকরিক প্রক্রিয়া হয়, চাকরিক প্রক্রিয়া হলে কৃতকাজ কি? মাঝখানের এটা। আচ্ছা, এটা একটু পরেই দেখবো, এখন আমরা দেখি নাই, সামনে একটু পরেই দেখবো। চাকরিক প্রক্রিয়া হলে মাঝখানের কৃতকাজটা নিতে হয়, আর চাকরিক প্রক্রিয়া না হলে বাইরের, এই যে একটু আগে যেটা সামনে পেছনের যেটা, সেটা দেখবো। একটু পরেই দেখাচ্ছি আমি কি বললাম, সেটা একটু পরে দেখাচ্ছি। তা আপাতত লেখার গ্রামারটা শিখো। এবিসি এ, এটা বললে বুঝতে হবে সাইক্লিক। শুধু এবিসি বললে এটা সাইক্লিক না। যেমন এখানে এটা হচ্ছে এবিসি প্রক্রিয়া, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে আসছে, তো এটা হচ্ছে এবিসি, এটা হচ্ছে এবিসি প্রসেস, ঠিক আছে? আর এটা হচ্ছে এবিসিএ, মানে এটাও আসছে, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা সাইক্লিক প্রসেস, নন সাইক্লিক প্রসেসের লিখার গ্রামারটা বুঝে ফেললাম। সাইক্লিক প্রসেসের বাংলা হচ্ছে আবর্ত প্রক্রিয়া। আবর্ত প্রক্রিয়া বললেই বুঝবা এটা কি সাইক্লিক প্রসেস, আর অনাবর্ত প্রক্রিয়া বললেই বুঝবা এটা নন সাইক্লিক প্রসেস। একটা জিনিস বলে রাখে, আবর্ত প্রক্রিয়ার জন্য এটা লিখে রাখো, এটা একটু লিখে রাখো সবাই, ডেল ইউ এর ভ্যালু 0। এইটার জন্য ডেল ইউ এর ভ্যালু 0 না, এটার জন্য ডেল ইউ এর ভ্যালু কি 0 না। এটা আবার 0 হইতেও পারে যদি স্পেশাল কেসে, বাট এইটা অলওয়েজ 0 আবর্ত প্রক্রিয়া। কেন ভাইয়া এটা? কারণ ডেল ইউ কি আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তাই না? এখন একটু চিন্তা করো, এই প্রসেসটার ক্ষেত্রেই চিন্তা করো। এই জায়গায় এটা কি পয়েন্ট? এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে বি হয়ে দেন সি হয়ে আবার এতে আসছে, রাইট? তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা তুমি অ্যাকচুয়ালি কেমনে বের করতে? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বের করার সূত্রটা হচ্ছে ইউএফ মাইনাস ইউআই। এটা সূত্র মাথায় রাখবা, ইউএফ মাইনাস ইউআই। শেষ বিন্দুর প্রক্রিয়া শেষে শেষ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ আদি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি। আমার এখানে এ থেকে ঘুরে আবার কোথায় আসছে? এতেই আসছে না, তার মানে মাথায় রাখতে হবে আমার জন্য শেষ বিন্দুও এ, আমার জন্য আদি বিন্দুও কি এ, তাই না? শুরুর বিন্দুটাও কি এ। তাহলে ইউ এ মাইনাস ইউ এ, একই বিন্দুর দুইটা অভ্যন্তরীণ শক্তি হবে না? অবশ্যই একই বিন্দুর একটাই অভ্যন্তরীণ শক্তি হবে, কারণ একই তাপমাত্রা একই বিন্দুতে। দ্যাট মিনস ইউ এ মাইনাস ইউ এ ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। তাহলে এই জিনিসটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি। প্রশ্নে যদি এই কথাটা থাকে তাহলে এই কথাটা তার সাথে জড়িত, এটা মাথায় রাখো। পুরো প্রসেসে ডেল ইউ 0, পুরো প্রসেসে। আবার কিন্তু এই প্রসেসের অল্প একটু জায়গা নিয়ে তুমি যদি বলো ডেল ইউ 0 না, অল্প একটু জায়গা এই পর্যন্ত এ বি প্রসেসে, তোমাকে যদি বলে ডেল ইউ এ বি কত, ডেল ইউ এ বি কত, তুমি বলবো তখন ইউবি মাইনাস ইউএ। তুমি বলবা কি ইউবি মাইনাস ইউএ। শেষ কত? শেষ বিন্দুটা কি বি, আদি বিন্দুটা কি এ। তাহলে আমি এই সূত্র বসাইছি, যেই বিন্দুতে যাব সেই বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ যেই বিন্দু থেকে রওনা দিছি সেই বিন্দুর অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, ফাইন। তাহলে এই পেজে সংজ্ঞাগুলো লেখা লাগবে না, জাস্ট ফিগারগুলো আঁকো, আর ডেল ইউ যে 0 এটা লিখে রাখো পাশে, ঠিক আছে? পুরো প্রসেসের জন্য ডেল ইউ 0, অল্প একটু পোর্শনের জন্য না, পুরো প্রসেসের জন্য ডেল ইউ 0। এ বি সি এ প্রক্রিয়ায় ডেল ইউ 0, ঠিক আছে? সো ফিগারগুলো জাস্ট আঁকো আর এই কথাগুলো লিখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত লিখে ফেলছো, এই পর্যন্ত আশা করি তোমরা সবাই লিখে ফেলছো। ওকে, ফাইন, ডান বলছো অনেকেই। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আশা করি সবাই লিখে ফেলছো। ওকে, সো এই জায়গাটার মধ্যে তেমন আর কিছুই নেই, সংজ্ঞা লেখা লাগবে না, আমি স্লাইড দিয়ে দিব। এখন আসি একটা ইম্পর্টেন্ট পার্ট, এই দিকটাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম, সাইক্লিক প্রসেসে কৃতকাজ কত। একটু আগে আমরা কি এই প্রসেসে দেখছিলাম, সেটা কি নন সাইক্লিক প্রসেসে কৃতকাজ। ধরো সাপোজ নন সাইক্লিক প্রসেসরটা রিভিউ করি, একটা এইরকম একটা গ্রাফ আছে, হ্যাঁ? এই প্রসেসে কৃতকাজ বের করতে বলছে, তুমি কি করবা? এরকম প্রসেসে কৃতকাজ বের করতে বলে তুমি আদি বিন্দুটা এটা, শেষ বিন্দুটা এটা, সাপোজ ধরো, হ্যাঁ? তুমি আদি বিন্দু থেকে
এক্স অক্ষের দিকে নিচে যাবা, শেষ বিন্দু থেকে নিচে যাবা, মাঝখানে যেই জায়গাটা তৈরি হবে অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা তৈরি হলো, এটা কি শেপ? এটা কি শেপ? এটা একটা ট্রাপিজিয়াম শেপ। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যেটা বের করবা, এই যে ক্ষেত্রফলটা বের করবা, এই ক্ষেত্রফলটারই তুমি কি বলবা? এই ক্ষেত্রফলটাকেই তুমি বলবা যে এটার নাম যদি হয় এ বিন্দু, এটার যদি হয় বি বিন্দু, তাহলে তুমি এটার বলবা ডেল ডাব্লিউ এ বি, অর্থাৎ এ বি প্রক্রিয়ায় কৃতকাজ। ঠিক আছে, সো এটা কি দেখলাম? এটা হচ্ছে নন সাইক্লিক প্রসেসে কৃতকাজ। নন সাইক্লিক প্রসেসে নিয়ম কি? যেই বিন্দু থেকে শুরু সেই বিন্দু থেকে খাড়া নিচের দিকে, যেই বিন্দুতে শেষ সেই বিন্দু থেকে খাড়া নিচের দিকে, তারপরে মাঝখানে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেটাই আমার কি কৃতকাজ। ঠিক আছে, ওই প্রসেসটার জন্য এটা নন সাইক্লিক প্রসেসে। এবার আসবো সাইক্লিক প্রসেসে কৃতকাজ। নন সাইক্লিকটা আর আলাদা করে দেখাইনি, কারণ আমরা একটু আগে যেটা শিখছি ওটা ছিল নন সাইক্লিক প্রসেসের কৃতকাজ, মানে একটা প্রক্রিয়া বা একটা পাথ। ওকে, আচ্ছা, এবার আমি আসি সাইক্লিক প্রসেসে কৃতকাজ। তো চলো এখানে একটা সাইক্লিক প্রসেস দেখি আমরা। এ থেকে বি তে গেল, এ এক্স বি পথ হয়ে, বি থেকে এ তে আসলো বি ওয়াই এ পথ হয়ে। ঠিক আছে, এটাকে তো সবাই বুঝতেছো। এখন তোমাকে যদি এই জায়গাটার মধ্যে কৃতকাজ বের করতে বলে, খেয়াল করে দেখো, তোমাকে যদি বলে এ থেকে বি তে যে কৃতকাজ, এখন কি এটা সাইক্লিক? এখন কি এটা সাইক্লিক? না, এখন এটা নন সাইক্লিক, তাই না? এখন তোমাকে কৃতকাজ বের করতে হলে তুমি কি করতা? আদি আর শেষ বিন্দু দুইটাকে মার্ক করতা, আদি থেকে খাড়া নিচের দিকে আর শেষ থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিতা। দাগ টান দেওয়ার পরে যে ক্ষেত্রফলটা তৈরি হতো, অর্থাৎ এটা। আমি একটু ড্রয়িং করি নাকি? আমার সাথে একটু ড্রয়িং করতে পারো, কারণ এই ড্রয়িংটার মধ্যেই বেসিক আছে। আমার সাথে একটু ড্রয়িং করতে পারো। এই যে ক্ষেত্রফলটা আমি দাগাচ্ছি না, এই ক্ষেত্রফলটা হবে কি কৃতকাজ। কার কৃতকাজ? কোন প্রসেসের কৃতকাজ? এ এক্স বি প্রসেসের কৃতকাজ। অর্থাৎ এটাকে যদি আমি নামকরণ করি, এই প্রসেসটাকে যদি আমি নামকরণ করি, এই প্রসেসটাকে নামকরণ করলে আমি কি বলবো? এইটাকে নামকরণ করলে আমি বলবো এটা হচ্ছে ডেল ডাব্লিউ এ এক্স বি, ডেল ডাব্লিউ এ এক্স বি, বা ডেল ডাব্লিউ এ বিও বলতে পারো ডিরেক্টলি বললে। ঠিক আছে, এ থেকে বিতে। ঠিক আছে, এটা হচ্ছে ডেল ডাব্লিউ এ বি প্রসেসের কৃতকাজ। ফাইন। আচ্ছা, এবার আসি এই প্রসেসটাতে, পরের প্রসেস। আমি অ্যানিমেশন দিয়ে পরের প্রসেসটা আনি। আরেকটা প্রসেস আসছে এখানে, বি ওয়াই এ। এখন তোমাকে যদি বলে ডেল ডাব্লিউ বি ওয়াই এ, এটার কৃতকাজটা কত? বি ওয়াইটা আমি এটা আমি একটা আরেকটা গাঢ় করে একই কারণে নিচে চলে গেছে, যেহেতু এটা ছিল বি ওয়াই এ। ঠিক আছে, নিচে আসছে। ঠিক আছে, ওকে। এই প্রসেসের কৃতকাজ যদি বের করতে বলে, তাহলে তুমি কি করবা? এটার আদি পয়েন্ট কি বি, এটার শেষ পয়েন্ট কি এ, তাহলে তুমি এ থেকে নিচের দিকে, বি থেকে নিচের দিকে দাগ টান দিবা। তারপরে যে ক্ষেত্রফলটা তৈরি হবে, এই ক্ষেত্রফলটা একটা ভিন্ন কালার দিয়ে আঁকি আমি, এবার গ্রিন কালার দিয়ে আঁকি। সাপোজ এই ক্ষেত্রফলটা ধরো ব্লু কালার দিয়ে আঁকি। তাহলে এই যে অংশটা, এই যে অংশটা পাইলাম না, এই অংশটা হচ্ছে আমার বি ওয়াই এ, ডেল ডাব্লিউ বি ওয়াই এ, অথবা বি এও বলতে পারো, সরাসরি ডেল ডাব্লিউ বি এও বলতে পারো। সো বি ডেল ডাব্লিউ বি ওয়াই এ পথের কৃতকাজ। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু আগে একটা জিনিস দেখছিলাম না, ডেল ডাব্লিউ ইকুয়াল টু প্লাস হবে কখন? প্রসারণের বেলায়। প্রসারণের বেলায়। ডেল ডাব্লিউ মাইনাস হবে কখন? সংকোচনের বেলায়। এই দুটো জিনিস তো জানি, তাই না? আমরা দেখছি ডেল ডাব্লিউ প্লাস হবে প্রসারণের বেলায়, ডেল ডাব্লিউ মাইনাস হবে সংকোচনের। তাহলে বলো তো আমার এখানে কমলা যেটা, কমলা ক্ষেত্রফলটা প্লাস নাকি নীল ক্ষেত্রফলটা প্লাস? একটু বলো তো কোনটা প্লাস, আমি কমেন্টে দেখি। আমার এখানে কমলাটা প্লাস নাকি নীল ক্ষেত্রফলটা প্লাস? কোনটা প্লাস বলো তো, কোনটা প্লাস? আমার এই জায়গাটাতে ডেল ডাব্লিউ এ এক্স বি, এটাকে কি প্লাস বলবো নাকি ডেল ডাব্লিউ এ ওয়াই বি এটাকে প্লাস বলবো? কোনটা প্লাস বলবো বলো তো? সরি, বি ওয়াই এ, বি ওয়াই এ কোনটা প্লাস বলো তো? তো সবাই বলতেছো কমলাটা প্লাস, অরেঞ্জটা প্লাস, কমলাটা প্লাস। অজয় চৌধুরী, অজয় চক্রবর্তী, জিসান আহমেদ, হ্যাঁ সবাই কারেক্ট। তোমরা তো তাহলে বুঝেই গেছো এ থেকে বিতে যাওয়া, দ্যাট মিন্স কি আমি কম আয়তন, এটা কি কম আয়তনের জায়গা না একটা? ভিআই আদি আয়তনটা কম, এ থেকে যখন বিতে যাচ্ছি, এটা কি শেষ আয়তনটা কি বড়,
তার মানে আমি যখন গ্রাফে বাম থেকে ডানে যাচ্ছি, দ্যাট মিনস আমি আয়তন যখন প্রসারণ হচ্ছে তখন এটা কি আসবে প্লাস, দ্যাট মিনস কমলাটা প্লাস, কমলার ক্ষেত্রফলটা কি প্লাস। ওকে, এবার মাইনাস কোনটা, তাহলে উল্টাটা, বি থেকে এ তে আসছি, এইবার কি বি থেকে এ, দ্যাট মিনস আগে ছিলাম বেশি ক্ষেত্রফলে বেশি আয়তনে, পরে আসছি কি কম আয়তনে, অর্থাৎ বড় থেকে ছোটতে আসছি না, তাহলে এই জায়গায় এটা কি মাইনাস, নীলটা কি আমার, নীল আয়তনটা কি আমার মাইনাস, নীলটা প্রসারণ আর নীল জায়গায় যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রফলটা কি মাইনাস। তাহলে প্রথমত ক্ষেত্রফল কি নির্দেশ করবে, কৃতকাজের মান, ক্ষেত্রফলের মান কি নির্দেশ করবে, কৃতকাজের মান। প্লাস মাইনাসটা আসবে কোথা থেকে, প্রসারণ না সংকোচন, প্রসারণ না সংকোচন। যদি প্রসারণ হয় ক্ষেত্রফলের মান যেটাই আসছে ওইটা কৃতকাজ। এখন আসবো প্লাস না মাইনাস, গ্রাফ থেকে কাজ করতেছি এখন আর অন্যভাবে না, সিস্টেম কাজ করছে না পরিবেশ কাজ করছে ওইভাবে চিন্তাই করবো না, এখন গ্রাফ থেকে কাজ বের করছি। গ্রাফ থেকে যখন কাজ বের করবো আমার মাথায় থাকবে দুইটা জিনিস, প্রথমত ক্ষেত্রফলের মান, কৃতকাজ, ক্ষেত্রফল বের করলাম, এরপর আসবো এই কৃতকাজটা তো বের হইলো, মানটা বের হইলো, এখন প্লাস না মাইনাস, দেখবো প্রসারণ হইছে না সংকোচন হইছে, যদি দেখি প্রসারণ হইছে প্লাস, যদি দেখি সংকোচন হইছে মাইনাস। এখন আমরা এগুলা কিসের জন্য বের করছি, এটা কি প্রসেস, একটা নন সাইক্লিক না, এটা একটা নন সাইক্লিক না, এটা একটা নন সাইক্লিক, এটা একটা নন সাইক্লিক প্রসেস, এটাও কি একটা নন সাইক্লিক না, এটাও একটা নন সাইক্লিক প্রসেস। আমরা কিসে বের করতে যাচ্ছি এই জায়গায় কাজ, সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস কোনটা, সাইক্লিক প্রসেস হচ্ছে এইটা, ডেল ডাব্লিউ এ এক্স বি ওয়াই এ, এটা হচ্ছে সাইক্লিক প্রসেস। এটা কি প্রসেস, এটা হচ্ছে সাইক্লিক, এটা সাইক্লিক প্রসেস, এইটা সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের কৃতকাজ কেমনে বের করে, খুবই সিম্পল, খুবই সিম্পল। এই সাইক্লিক প্রসেসটা যতগুলো পাথ নিয়ে গঠিত, এখানে কয়টা পাথ নিয়ে গঠিত, এ এক্স বি বি ওয়াই এ, যতগুলো পাথ বা পথ নিয়ে গঠিত, সেই পথগুলোতে যে কৃতকাজ আসবে সেই কৃতকাজগুলো সরাসরি যোগ করবা। কাজ কি রাশি, কাজ কি রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশির লব্ধি কেমনে হয়, ভেক্টরের নিয়মে নাকি সরাসরি আমাদের যে পাটিগণিত বীজগাণিতিক নিয়ম আছে সরাসরি যে যোগ, সরাসরি যোগে হয়, অবশ্যই স্কেলার রাশির নেটটা সরাসরি যোগের মাধ্যমে হয়। তাহলে আমরা যেটা করতাম, আমরা এইখানে, আমি এইভাবে লিখি, আমরা এইখানে এইভাবে লিখতাম, কমলা ক্ষেত্রফল, কমলা ক্ষেত্রফল, এটাকে আমি শুধু কমলা লিখলাম, তারপরে কি করতাম প্লাস দিতাম, প্লাস দিয়ে কি করতাম, প্লাস দিয়ে নীল ক্ষেত্রফল। আমি তো এখন মান জানি না, তাই আমি এখন কমলা নীল বলতেছি। এটা তোমরা যখন কাজ করবে তখন এখানে মান থাকবে 10 20 30, এখানে মান থাকবে -10 -20 -30, এখানে যেটাই আসবে সেটাতে কি দিবা মাইনাস, ঠিক আছে, এটার মানটা কি দিবা মাইনাস। তাহলে প্লাসে মাইনাস অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কেন এটা করতে পারছি, কারণ এ স্কেলার রাশি, এ কি রাশি, স্কেলার রাশি। তাহলে লব্ধি কোনটা থাকবে বলো তো, আমি এটাও একটা কালার দিয়ে বুঝাই, লব্ধি কোনটা থাকবে, কমলাটা ছিল পুরাটা, নীলটা ছিল এতখানি, তাহলে কমলা থেকে নীল অংশটা বাদ চলে যাবে না। কমলা ছিল কি এই যে পুরাটা, কমলাটা, নীলটা কি এতখানি, তাহলে কমলা থেকে নীলটা যদি সরায় দাও, কাটাকাটি করে দাও, তাহলে থাকবে কোন অংশটা, থাকবে এই বেগুনি অংশটা না। আচ্ছা বেগুনিটা সমান সমান কালার হয়ে যাচ্ছে, আমি গ্রিন দিই, থাকবে কোন অংশটা, এই গ্রিন অংশটা না, এই গ্রিন অংশটা, তাহলে থাকবে এই গ্রিন অংশটা। আমি লব্ধি বের করছি, তাহলে সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেসটা কি, এ এক্স বি বি ওয়াই এ, সাইক্লিক প্রসেসে কৃতকাজটা তাহলে কি হবে, একবারে লিখলে এটা বলবো কি গ্রিন বা সবুজ, সবুজ। বলো তো এখন আমাকে সবুজটা প্লাস না মাইনাস, আমাকে একটু বলো তো, সবুজ যে মানটা আসলো, আমরা এতক্ষণ পর্যন্ত কি বের করছি, সাইক্লিক প্রসেসে কৃতকাজ সবুজ ক্ষেত্রফলটা, সবুজ ক্ষেত্রফলের একটা মান আসবে, পরীক্ষা যখন করবে সবুজ ক্ষেত্রফল একটা মান আসবে। আমার এখন প্রশ্ন, এইটারে প্লাস বলবো না মাইনাস বলবো, এটা কি প্লাস হবে না মাইনাস হবে, সবুজটা প্লাস অর মাইনাস বলো তো, সবুজ ক্ষেত্রফলটা প্লাস অর মাইনাস। সাদমান তাহসিন বলছো প্লাস, মাহতাব আলভি বলছো প্লাস, সবুজ ক্ষেত্রফলটা প্লাস অর মাইনাস। আমার প্রশ্ন, মৃত্তিকা গোস্বামী প্লাস, শিবলি সাদিক প্লাস, মাসরুর আহমেদ প্লাস, সো অলমোস্ট সবাই বলতেছো প্লাস। হ্যাঁ সবুজটা প্লাস, সবুজটা কি যেই মানটাই আসবে সেই মানটা কি একটা প্লাস মান। কারণটা কি, কারণটা কি, কারণটা হচ্ছে কমলাটা প্লাস, কমলাটা বড় মানে, নীলটা মাইনাস, নীলটা ছোট মানে। এটার মান যদি 20 হয় এটার মানটা 20 এর চেয়ে কম, অর্থাৎ -10 -15 কিছু হবে, 20 -15 তাহলে থাকবে কত, +5, তাই না? এখন পরীক্ষা হলে আমরা একটা দ্রুত কাজ করতে চাই, পরীক্ষা হলে আমরা সাইক্লিক প্রসেসের জন্য কাজ এমনি ভাঙায় 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 যোগ করতে চাই না, আমি সরাসরি এই লাইনটা লিখতে চাই পরীক্ষা হলে।
তাহলে পরীক্ষা হলে আমি কি করতে পারি পরীক্ষায় দ্রুত করার জন্য? তখন আমার সিদ্ধান্ত দাঁড়াবে এরকম, সবুজ ক্ষেত্রফলটা আসলে কি? সবুজ ক্ষেত্রফলটা আসলে আমরা যেই প্রক্রিয়াটা নিয়ে কাজ করতেছি, সেই প্রক্রিয়ার যেই চক্রটা নিয়ে কাজ করতেছি বা যেই সাইক্লিক প্রসেসটা নিয়ে কাজ করতেছি, সেই সাইক্লিক প্রসেসটার মাঝখানের ক্ষেত্রফলটা না, যেই চক্র নিয়ে কাজ করা হচ্ছে সেই চক্র কর্তৃক আবদ্ধ ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই সবুজটা না? তাহলে আমরা পরীক্ষা হলে যখন কাজ করবো তখন আমার এগুলো করা দরকার আছে না। আমাকে একটা চক্র দিয়ে বললো কৃতকাজ বের করো, আমি কি করবো? চক্রের ভেতরে যে ক্ষেত্রফলটা আছে, ওটা একটা রম্বস হইতে পারে, ওটা একটা ট্রাপিজিয়াম হইতে পারে, ওটা একটা ত্রিভুজ হইতে পারে, চক্রের ভেতরে যে জিনিসটা আছে, আমাকে যদি বলে উক্ত চক্রে বা আবর্ত প্রক্রিয়ায় মোট কৃতকাজ বের করো, তাহলে আমি ওই চক্রের ভেতরে যে ক্ষেত্রফলটা আছে, অর্থাৎ এই মাঝখানের ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বের করবো। এগুলো করবো না, কমলা বের করবো না, নীল বের করবো না, ওই ক্ষেত্রফলটা বের করবো। কিভাবে বের করবো? ত্রিভুজের সূত্র ফালায়ে বা ট্রাপিজিয়ামের সূত্র ফালায়ে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এগুলো বানায়, এগুলো বসায় আমি ভেতরকার ক্ষেত্রফলটা বের করলাম। এখন আসবো প্লাস না মাইনাস, তখন তো তুমি কমলাও জানো না কত, তখন তো তুমি নীলও জানো না কত, তখন তুমি কেমনে সিদ্ধান্ত নিবা সবুজটা প্লাস অর মাইনাস? তখন সিদ্ধান্ত নেওয়ার উপায় হচ্ছে তুমি দেখবা এটা ক্লকওয়াইজ অর এন্টি ক্লকওয়াইজ। আমার এই প্রসেসটা কি ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ। যদি দেখো তুমি ক্লকওয়াইজ, তাহলে দিয়ে দিবা প্লাস। যদি দেখো তুমি তোমার চক্র হচ্ছে ক্লকওয়াইজ, কেমনে ক্লকওয়াইজ বুঝলাম? এই যে দেখো অ্যারোগুলা দেওয়া ছিল প্রশ্নে, এই যে অ্যারোগুলা দেওয়া ছিল, আমি মুছে দিই তাহলে বুঝতে পারবো। এই যে অ্যারোগুলা দেখো, এটা কি ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ হলে সরাসরি লিখে দিবা চক্রাকারে কৃতকাজ হচ্ছে মাঝখানের ক্ষেত্রফলের মান আসবে ক্ষেত্রফলের সূত্র থেকে। প্লাস না মাইনাস সিদ্ধান্ত নিবা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ হয় তাহলে বলবা প্লাস, যদি এন্টি ক্লকওয়াইজ হয়, উল্টাটা হয়, তাহলে বলবা কি মাইনাস। তুমি বলতে ভাই এটা কেমনে হইলো? এইটা এমনিই হইছে যদি ক্লকওয়াইজ হয়। ক্লকওয়াইজ কখন হইতে পারে? যখন আমার উপরের দিকে প্রসারণটা থাকে, উপরের দিকে কি থাকে? প্রসারণটা থাকে, আর নিচের দিকে কি? সংকোচনটা থাকে। প্রসারণটা যদি বড় হয়, সংকোচনটা যদি ছোট হয়, তাহলেই তো আমার কি আসবে? এইটা নেটটা কি আসবে? প্লাস আসবে না? প্লাস আসবে। যদি এন্টি ক্লকওয়াইজ হইতো, এন্টি ক্লকওয়াইজ কি এমনি সম্ভব? উপরে প্রসারণ দিয়ে সম্ভব না। এন্টি ক্লকওয়াইজ হইতে হলে তোমার কি করতে হইতো? এন্টি ক্লকওয়াইজ হইতে হইলে তোমার এইরকম হইতে হইতো, তাই না? এইরকম হইতে হইতো। এখন দেখো ওপরের পার্টটা কি সংকোচন না? গ্রাফে ডান থেকে বামে আসছি, অর্থাৎ বেশি আয়তন থেকে কম আয়তনে আসছি। এটার মানটা কি 20 30 কিছু একটা, এটার মানটা কি 10, তাই না? সো 20 থেকে 10-এর দিকে আসছি, তাহলে ওপরের পার্টটা দেখো, উপরের পার্টটা হচ্ছে সংকোচন, তার মানে সংকোচনের ক্ষেত্রফলটা আসবে বড়। আর প্রসারণ নিচের পার্ট, এটা হচ্ছে প্রসারণ 10 থেকে 20-এ গেছে, তাই না? এন্টিক্লকওয়াইজ, তাহলে এই পার্টটা আসবে কি? ছোট। তাহলে সংকোচন কার্ভ, এটাকে বলি সংকোচন কার্ভ, এটাকে বলি প্রসারণ কার্ভ। মাথায় রাখবা প্রসারণ কার্ভ এটা, যেমন আমার এখানে AXB কি কার্ভ? AXB কি কার্ভ? প্রসারণ কার্ভ। BYA কি কার্ভ? সংকোচন কার্ভ। সংকোচন কার্ভ যদি উপরে থাকে তাহলে নেটওয়ার্ক হয় মাইনাস, প্রসারণ কার্ভ যদি উপরে থাকে তাহলে নেটওয়ার্ক হয় প্লাস। তাহলে এইভাবে আসলে জিনিসটা আছে, একবার শর্টকাটে মনে রাখার জন্য ক্লকওয়াইজ হইলে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ হইলে মাইনাস। তাহলে এই পর্যন্ত আইডিয়া ক্লিয়ার? তাহলে আমরা যেটা নন সাইক্লিক প্রসেস সেখানে প্লাস মাইনাস নির্ধারণ করি কিভাবে? প্রসারণ হচ্ছে না সংকোচন হচ্ছে? প্রসারণ হইলে নন সাইক্লিক প্রসেসে কৃতকাজ প্লাস, আর সংকোচন হইলে নন সাইক্লিক প্রসেসে কৃতকাজ মাইনাস। এবার আসি সাইক্লিক প্রসেসে কৃতকাজ প্রথমত বের করি কেমনে? আবদ্ধ ক্ষেত্রফল দিই। তখন আর এক্স অক্ষের সাথে না, চক্রাকার হইলে আবদ্ধটা নেই, এক্স অক্ষের সাথে নেই না, অচক্রাকার বা নন সাইক্লিক হইলে এক্স অক্ষের সাথে নেই, ঠিক আছে? এবার সেই চক্রাকার বা মানে আবদ্ধ ক্ষেত্রফলটা তো নিলাম, কৃতকাজটা তো আসলো, ওইটা প্লাস না মাইনাস? কিভাবে সিদ্ধান্ত নেব? ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘুরছে তাহলে আমি কি বলবো? প্লাস। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তাহলে আমি কি বলবো? মাইনাস। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে এই আইডিয়াগুলো খুবই কাজে লাগবে ম্যাথের সামনে, ঠিক আছে? সো এই আইডিয়াগুলো ম্যাথে খুবই কাজে লাগবে সামনে। ওকে ফাইন, তাহলে এবার চলো আমরা সামনে আগাই।
তাহলে এই জায়গায় মোটামুটি এই জিনিসগুলোই দেওয়া আছে, এখানে জিনিসগুলো ভাঙায় লেখা আছে। সো জিনিসটা কম্প্রেশন এক্সপানশন, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ধারণাটা আসছে প্রসারণ কার্ভ উপরে নাকি সংকোচন কার্ভ উপরে, ঠিক আছে। প্রসারণ কার্ভ উপরে হইলে প্লাস হয়। সো এইভাবে এই জিনিসগুলো লেখা, ঠিক আছে। সো ফাইনালি আমি সামারি টানলে এই যে এরকম ভাবে এটা প্লাস এরিয়া আসছে, আমি লাল নীল সবুজ কালার দিয়ে বুঝেছি, এখানে ডেটা দিয়ে বোঝানো। তো তোমরা এই জিনিসটা যেটা এটা একটু লিখে রাখো, এইটা একটু লিখে রাখো, এইটা একটু লিখে রাখো সবাই, একটু এটা লিখে রাখো। 30 সেকেন্ড সময়, এটা হচ্ছে সামারি। এতক্ষণ যা যা বললাম সেটার সামারি, সাইক্লিক প্রসেস, এটা এতক্ষণ যা যা বললাম সেটার সামারি, ঠিক আছে। এই যে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ দিয়ে মনে রাখতে পারো ডিরেক্ট, কারণটা এখানে দিয়ে দিছি, প্রসারণ কার্ভ যদি সংকোচন কার্ভের নিচে থাকে বা উপরে থাকে, ঠিক আছে। এটা একটু লিখে ফেলো দ্রুত, একটু লিখে ফেলো দ্রুত, এটা তো সামারি, এতক্ষণ যা আলোচনা করলাম সেটার সামারি, একটু লিখে ফেলো। হ্যাঁ দুর্জয় বলো, এটা একটু লিখে রাখো, লিখলে বলো। হ্যাঁ দুর্জয় বলো, প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ আনমিউট করো, বলো। বলো দ্রুত, না হলে আমি পরে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমরা ক্লাসের মাঝখানে তাহলে আর না নিই, আমরা পরে চলে যাই। সো এটা লিখে ফেলো দ্রুত, একটু লিখে ফেলো দ্রুত, এইটা একটু লিখে ফেলো। এই পেজে যা আছে সেটাই হচ্ছে আমার কথার সামারি। ওকে ফাইন, ইও কি তুলে ফেলছো, ফারহান সাদিক তুলে ফেলছো, আর সাদমান তাহসিন বলছো 1 মিনিট দেন। আচ্ছা ঠিক আছে 1 মিনিট দিলাম, দ্রুত তুলে ফেলো। তো আদিবা শামসি বলছো 30 সেকেন্ডে কিভাবে লিখবো। আমি বলি 30 সেকেন্ড, কিন্তু সময় কিন্তু দেই ঠিকই বেশি, তাই না। শ্রাবণী লিখছি আগেই, দেখছো অনেকেই লিখে ফেলছে। মশিউর রহমান লিখা শেষ, স্বপ্নীল ভৌমিক ডান, একটু লিখে ফেলো দ্রুত। আমি কিন্তু বলি 30 সেকেন্ড, কিন্তু সময় কিন্তু দেই 1 মিনিটই, তাই না। আচ্ছা তাহলে দ্রুত একটু লিখে ফেলো। অয়ন বড়ুয়া লিখে ফেলছে, বিজয় রান্তনাথ লিখে ফেলছে, সাদিক রাহাত লিখে ফেলছে, মশিউর রহমান লিখে ফেলছে। ওকে ওকে, আশা করি সবাই লিখে ফেলছো। নিদ্রা লিখে ফেলছে, তৌসির হাসান লিখে ফেলছে, বুরহান লিখে ফেলছে, শ্রাবণী লিখে ফেলছে। ওকে ফাইন, তাহলে চলো এবার আমরা চলে যাই আমাদের এরপরে। এখন আমরা কয়েকটা টাইপের কার্ভগুলো দেখব, ঠিক আছে। সো এগুলো একটু লিখে ফেলবা, ঠিক আছে, আস্তে আস্তে আমি একটু বলে নেই তারপরে। ওকে আমি বলার পরে লিখো। এখানে একটা কি দেখতে পাচ্ছি, একটা চক্রাকার সাইকেল অর্থাৎ আবর্ত প্রক্রিয়া দেখতে পাচ্ছি, এখানে একটা আবর্ত প্রক্রিয়া দেখতে পাচ্ছি। এই আবর্ত প্রক্রিয়া যদি কৃতকাজ বের করতে বলে বের করতে পারবা না, কি করতে হবে তোমার, এই ক্ষেত্রফলটা বের করতে হবে, এই ক্ষেত্রফলটা বের করতে হবে, এই ক্ষেত্রফলটা বের করতে হবে। এই ক্ষেত্রফলটা কেমনে বের করবা, দৈর্ঘ্য গুণন প্রস্থ। সো দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই যে p2 - p1, p2 - p1, ঠিক আছে, p2 - p1 দৈর্ঘ্য নিলা। এবার প্রস্থ কি v2 - v1, এই যে প্রস্থ, তাহলে এটা কি v2 - v1, যেটারই দৈর্ঘ্য বলো যেটারই প্রস্থ বলো সমস্যা নেই। সো দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফলের মান চলে আসলো। এটা কি আসছে, কৃতকাজের মান আসছে। এবার আসবো প্লাস মাইনাস, এটা প্লাস না মাইনাস, এটা প্লাস না মাইনাস, ক্লকওয়াইজ গেছে না অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, প্রশ্ন দেখো। এটা ক্লকওয়াইজ গেছে না, ক্লকওয়াইজ গেছে, দ্যাট মিন্স এখানে যেই মানটা আসবে 10 আসুক 20 আসুক 30 আসুক যাই আসুক, তুমি এটা গুলো প্লাস, যাই আসুক 10 20 30 প্লাস, ঠিক আছে, এটুকু আসতে পারে। এবার আসে এটাতে, প্রথমত এটা দেখো, এটার ক্ষেত্রফল বের করতে পারবে না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তোমার এতটাখানি লাগবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ক্ষেত্রফলটা বের করবা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো হাফ ইন্টু ভূমি হচ্ছে v2 - v1, উচ্চতা হচ্ছে p2 - p1। সো ক্ষেত্রফলের মান তো বের করতেই পারবা। মানটা হচ্ছে কৃতকাজের মান নির্দেশ করে, কৃতকাজটা নির্দেশ করে না। কৃতকাজের প্লাস মাইনাস কিভাবে নিবা, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরতেছে তাই না। সো ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে এটাকে কি বলবা, প্লাস। তাহলে এখানে যেই মানটা আসবে সেটাকে কি বলবা, প্লাস, ঠিক আছে। তাহলে এই দুইটা একটু তুলে ফেলো তো দ্রুত, 30 সেকেন্ড সময়, একটু দ্রুত তুলে ফেলো, এই দুইটা একটু দ্রুত তুলে ফেলো, একটু দ্রুত তুলে ফেলো। একটু দ্রুত তুলে ফেলো। আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, একটু দ্রুত তুলে ফেলো। অনেকেই তোলা শেষ, নাজমুস সাকিব তুলছো, অনেকেই তুলে ফেলছো।
একটু দ্রুত তুলে ফেলো, ঠিক আছে? ওকে, তো একটু দ্রুত তুলে ফেলো। ওকে ফাইন, তাহলে আশা করি এই পেজটা সবাই তুলে ফেলছো। আচ্ছা, এবার আমি চলে আসি আমাদের এরপরে এই জায়গাটার মধ্যে। দেখো এইটা অনেকেই হয়তো নাও জানা থাকতে পারে, এই জিনিসটা আমি একটু দেখাই। প্রথমত এটা কি শেপ? এটা কিন্তু দেখতে সার্কেলের মতন মনে হচ্ছে, বাট সার্কেল নাও হইতে পারে। কেন? কারণ সার্কেল হইতে হলে তো এমন যে এই জায়গায় যে পরিমাণটা, এই জায়গায় যে পরিমাণটা আর এই জায়গায় যে পরিমাণটা, এই দুই পরিমাণ কি হইতে হবে? সমান হইতে হবে না? সমান হইতে হবে, তাই না? কিন্তু সমান নাও আসতে পারে। P2 মাইনাস P1 এ যেই মান আসতে পারে, V2 মাইনাস V1 এ সেই মান নাও আসতে পারে। তখন কিন্তু তোমার এটা কি শেপ? এটা উপবৃত্ত শেপ। তখন এটা কি শেপ? এটা উপবৃত্ত শেপ, বৃত্ত না, এটা উপবৃত্ত শেপ। কারণ যদি না মিলে V2 মাইনাস V1 এর ভ্যালু আর P2 মাইনাস P1 এর ভ্যালু যদি না মিলে, তাহলে এটা কি শেপ? উপবৃত্ত শেপ। তখন তুমি এর ক্ষেত্রফল বের করতে হবে। এই জায়গায় কৃতকাজ যদি বের করতে হলে তোমার কোন এরিয়াটা লাগবে? কোন এরিয়াটা লাগবে? এই এরিয়াটা লাগবে তোমার, এই এরিয়াটা লাগবে। এখন এই এরিয়াটা যদি লাগে, এই এরিয়াটার মান কত বলতে পারবা? একটু কমেন্টে জানাও তো দেখি, কারা কারা পারো। একটু কমেন্টে জানাও দেখি উপবৃত্তের ক্ষেত্রফলের মান কত, একটু কমেন্টে জানাও দেখি। একটু কমেন্টে জানাও দেখি উপবৃত্তের ক্ষেত্রফলের মান কত, একটু কমেন্টে জানাও দেখি কেউ পারো কিনা। অলরেডি দুইজন অ্যান্সার পাইছি। নাদিম বলছো পাই এ বি, মশিউর রহমান বলছো পাই এ বি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ তোমাদের। হ্যাঁ, উপবৃত্তের ক্ষেত্রফলের মান হচ্ছে পাই এ বি। এখন এ কোনটা বি কোনটা খেয়াল রাখবা। এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সার্কেলের ক্ষেত্রফলের সাথে মনে রাখতে পারো। এটা সার্কেল, তাই না? সার্কেলের কি এটাও আর এটাও আর, দুইটাই আর। তাহলে সার্কেলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার না? পাই আর স্কোয়ারটাকে কিভাবে চিন্তা করা যায় যদি কখনো ভুলে যাও আর কি, তাহলে আমি একটু টেকনিকটা শিখাই দিই। পাই আর ইন্টু আর লেখা যায় না কেন? কারণ এইখানে এটাও আর এটাও আর, দুইটাই আর। তাহলে পাই ইন্টু আর, তাই না? আর এখানে কি একটা R1 একটা R2, তাহলে এখানে কি লেখা উচিত? এটা R2, এটা কি R1, দুইটা ভ্যালুটা ভিন্ন। অথবা একজন যদি এটাকে এ ধরো এটাকে বি ধরো, একই কথা। এতটুকটা এ এতটুকটা বি ধরতেই পারো, ঠিক আছে? সো তখন তুমি কি করো? পাই R1 R2 বা পাই এ বি। এ কিন্তু পুরাটা না, এতখানি। বি কিন্তু পুরাটা না, এতখানি, ঠিক আছে? এ বি দিয়েও মনে রাখতে পারো, R1 R2 দিয়েও মনে রাখতে পারো। সো এটাই কিন্তু বসাইছি, তাই না? এখানে দুইটাই সমান ছিল। সো পাই ইন্টু আর একই জিনিস আসলে এই জায়গায় করছে। তাহলে এটা কি আমার উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে ক্ষেত্রফলের মানটা তো আমার চলে আসবে কি সূত্র দিয়ে? পাই ইন্টু V1 মাইনাস এইটুকু নিব নাকি এতটুকুর অর্ধেকটা নিব? অর্ধেকটা নিতে হবে না? R1টা কি পুরাটা নাকি অর্ধেকটা? অর্ধেকটা না? অর্ধেকটা। আবার R2 কি বা R1 কি পুরাটা না অর্ধেকটা? অর্ধেকটা না? অর্ধেকটা। তাই দেখো আমি কি করছি, জিনিসটাকে একবারে ফর্মুলা আকারে এইভাবে লিখছি। পাই ইন্টু R1টারে একবারে এইভাবে লিখছি যে P2 মাইনাস P1 ডিভাইড বাই কত? 2। P2 মাইনাস P1 ডিভাইড বাই কত? 2। এই জিনিসটাই তোমার কি এই জিনিসটা, রাইট? এই পুরাটা তো কি P2 মাইনাস P1, আর তোমার কি অর্ধেকটা লাগবে, অর্ধেকটা। দ্যাট মিনস এটারে 2 দিয়ে ভাগ দিলে তুমি কি পাবা? এতখানি পাবা। তাহলে এটাই কি R1টা। সো R1টাই এটা। ওকে, একইভাবে R2টা, এই পুরাটা কি? এই পুরাটা হচ্ছে V2 মাইনাস V1। এটারে 2 দিয়ে যদি ভাগ দাও কি পাবা? এতখানি পাবা। এতখানি মানে কি? V2 মাইনাস V1 বাই 2। সো এই জিনিসটা ফর্মুলাগুলো যা আছে এটা একটু লিখে ফেলো। এবার আসি প্লাস মাইনাসের ব্যাপারে। এটা কি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে এখানে ক্ষেত্রফলের যেই মানটাই আসবে সেটাকে কি বলবো? প্লাস, ঠিক আছে? এবার এইটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হলে যেই মানটাই আসবে সেটাকে কি বলবো? মাইনাস। যেই মানটা আসবে সেটাকে কি বলবো? মাইনাস। সূত্রে আমার সাজেশন হচ্ছে সূত্রে মাইনাস দেওয়া দরকার নাই, সূত্রটা সূত্রের মতনই রাখো। পরে অ্যান্সার যখন লিখবা তখন এটাকে কি দিয়ে দিবা? মাইনাস দিয়ে দিতে পারো, ঠিক আছে? বাস অনেকে সূত্রও মাইনাস দিয়ে শুরু করতে পারো। ক্ষেত্রফলের মান মাইনাস হয় না, ক্ষেত্রফলের মান মানি প্লাস মাইনাস এটা পরে অ্যাড করতে পারো, ঠিক আছে? এই পেজটা একটু লিখে ফেলো দ্রুত। এই পেজটা একটু লিখে ফেলো। এই পেজটা একটু লিখে ফেলো। শাহিবা মান্নান, সালেক বিন হোসেন, আলিফ, হাসিবুর রহমান, হুসেন মাহাদি নূর,
অনুমনি, মইনুল হাসান, ফারজানা, আহাদ সিদ্দিকী, নাফিসা ইসলাম সবাই মোটামুটি ডান। শামসি তুমি কিন্তু অনেক লেট করে লিখো, দ্রুত লিখে ফেলো। আনুষা জোহান কি দ্রুত দ্রুত লিখে ফেলো। ওকে ফাইন, তাহলে এই পেজটা যদি হয়ে যায় তাহলে আমরা এবার কয়েকটা নন সাইক্লিক প্রসেস একটু দেখাই, জাস্ট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তাহলে আশা করি এই পেজের ব্যাপারটা তোমরা বুঝে গেছো। ওকে ফাইন, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এর পরে। এখন দেখো এই জায়গাতে আমরা কি করছি, এই জায়গাতে আমরা কয়েকটা নন সাইক্লিক প্রসেস নিছি, ঠিক আছে? এটা কি আবর্ত প্রক্রিয়া? না, এটা অনাবর্ত প্রক্রিয়া। এই প্রসেসটা দেখো, এটা কি ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ। তাহলে এইখানে প্রথমত এটা তো অনাবর্ত প্রক্রিয়া, অনাবর্ত প্রক্রিয়ায় তো কোনো চক্র নাই যে চক্রের মধ্যকার ক্ষেত্রফল নিবা। এই ক্ষেত্রে তোমার এই ডটেড লাইনগুলো থাকবে না। কি থাকবে না? ডটেড লাইনগুলো থাকবে না, তোমার দিয়ে নিতে হবে। তোমার দিয়ে নিতে হবে কাজ করার সময়। তোমাকে বলবে এ সি প্রক্রিয়াকৃত কাজ করো, তুমি এ তে একটা দাগ দিবা, সি তে একটা দাগ দিবে, এ থেকে খাড়া নিচের দিকে, সি থেকে খাড়া নিচের দিকে, মাঝখানে যে ক্ষেত্রফলটা তৈরি হবে, মাঝখানে যে ক্ষেত্রফলটা তৈরি হবে, এই ক্ষেত্রফলটারই তুমি কি বলবা? এই ক্ষেত্রফলটারই তুমি কি বলবা? এই ক্ষেত্রফলটাকেই তুমি বলবা কৃতকাজ। যেই কৃতকাজটা আসবে এটা এরিয়া দিয়ে পড়ছে, এ বি সি ডি ই এ, এতেই আবার শেষ হবে, এতেই শুরু হয়ে, তাহলে এইটাতে যে মানটা আসবে সেটাকে কি বলবো? প্লাস না মাইনাস? উত্তর হচ্ছে প্লাস। কেন? কারণ এটা ক্লকওয়াইজ। এবার এটাতে আসি, এই জায়গায় যদি থাকে তাহলে এখানে কি এ থেকে শুরু, সি তে যায় শেষ, তো এ থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিবা, সি থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিবা, তাহলে এরিয়া কতখানি তৈরি হচ্ছে? এরিয়া এতখানি তৈরি হচ্ছে। তাহলে এরিয়া যদি এতখানি তৈরি হয় তাহলে এই কৃতকাজটা কি? এই কৃতকাজটা হচ্ছে আমার কি? প্লাস। কেন? এটাও ক্লকওয়াইজ, এটাও কি ক্লকওয়াইজ। এবার এটাতে আসি, এই ক্ষেত্রে এ তে শুরু, এ থেকে খাড়া নিচের দিকে, আচ্ছা ডি তে শুরু, এ তে যায় শেষ, ডি থেকে খাড়া নিচের দিকে, এ থেকে খাড়া নিচের দিকে, তাহলে এই ক্ষেত্রে এরিয়া কতখানি? এই যে এতখানি। তাহলে এই এরিয়াটা প্লাস না মাইনাস? এই এরিয়াটা প্লাস না মাইনাস? দেখো এটা কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে না? অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, মাইনাস। আচ্ছা এইখানে কিন্তু খেয়াল রাখো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে চিন্তা করাটা অ্যাকচুয়ালি উচিত না, কোনো সময় ভুলও হয়ে যেতে পারে। আমি তারপর দেখাই দিচ্ছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে হচ্ছে, কিন্তু আমি সাজেস্ট করবো এই ক্ষেত্রে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ না, বরং এই ক্ষেত্রে চিন্তা করবো এমনি। এটা কি সংকোচন না প্রসারণ? এটা কি সংকোচন না প্রসারণ? প্রসারণ না? এ থেকে সিতে গেছে, এ থেকে সিতে আয়তন বাড়ছে না? প্রসারণ, তাই কি প্লাস। এবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে সংকোচন না প্রসারণ? এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এই ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় মনে হতে পারে কি আয়তনের পরিমাণ কিন্তু সেম। একটা জিনিস বলে রাখি, আয়তন যদি একই থাকে, সময়ায়তন বলি, কিন্তু সময়ায়তন আর এটার মধ্যে একটু তফাৎ আছে। সময়ায়তন এটার মধ্যে তফাৎটা হচ্ছে সময়ায়তনে পুরো প্রসেস জুড়েই আয়তন সমান, এইটা হচ্ছে সময়ায়তন একটা প্রক্রিয়া, এ বি প্রক্রিয়া। এই ক্ষেত্রে এ থেকে সি যে প্রক্রিয়াটা হয়েছে, এই জায়গা থেকে এই পর্যন্ত যদি চিন্তা করো আয়তন কমছে না? আয়তন কমছে। এখান থেকে এই পর্যন্ত যদি চিন্তা করো আয়তন কমছে না? আয়তন কমছে। এখান থেকে এই পর্যন্ত যদি চিন্তা করো আয়তন বাড়ছে। এখান থেকে এই পর্যন্ত যদি চিন্তা করো আয়তন আবার বাড়ছে, তাই না? সো এই জায়গাটাতে কিন্তু আমরা সময় আয়তনের মতন ডিরেক্টলি বলতে পারবো না কৃতকাজ হয়নি। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে এইরকম যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে ভাগ করে এই পর্যন্ত একটা মাইনাস এরিয়া আসতো, এই পর্যন্ত একটা মাইনাস এরিয়া আসতো, এই পর্যন্ত একটা মাইনাস এরিয়া আসতো। এরপরে আমি ভিন্ন কালার দিই, ভিন্ন কালার সাপোজ ধরো আমি ভায়োলেটটা দিলাম। এই পর্যন্ত একটা কি, এই পর্যন্ত একটা কি প্লাস এরিয়া আসতো প্রসারণ, এই পর্যন্ত একটা কি প্লাস এরিয়া আসতো, এই পর্যন্ত একটা কি প্লাস এরিয়া আসতো। তাহলে খেয়াল করে দেখো তো, গ্রিন মার্কগুলো ছোট না এরিয়াগুলা, আর ভায়োলেট যে মার্কগুলো আঁকছি আমি বেগুনি কালার দিয়ে, এগুলো কি বড় না তুলনামূলক? তাহলে নেট কি থাকবে এখানে? নেট কি থাকবে? প্লাসগুলো বড় এরিয়া, মাইনাসগুলো ছোট এরিয়া, তাই নেটটা কি থাকবে? প্লাস এরিয়া। নেটটা কি থাকবে? প্লাস এরিয়া। এই কারণে এটা কি করছি? প্লাস এরিয়া দিছি। সো এখানে দুইটা কনসেপ্ট কিন্তু ভাঙাই দিলাম। এই জায়গাতে তুমি কি বলতা? ডেল ভি জিরো অর্থাৎ ডেল ডাব্লিউ জিরো, এটার জন্য। এইখানে ডেল ডাব্লিউ জিরো বললে হবে? জিরো বললে হবে? হবে না। ডেল ডাব্লিউ জিরো বললে হবে না। এখানে মনে হইতে পারে এ তে যেই আয়তন, সি তে সেই একই আয়তন, আয়তনের পরিবর্তন হয়নি। আসলে হয়েছে, আসলে আয়তনের পরিবর্তন তার প্রসেস জুড়ে হয়েছে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এই জায়গাটা কিন্তু অনেকেই একটা ভুল করে ফেলতে পারো। তো এই জায়গাটা বুঝছো?
এই জায়গাটা বুঝছো কেন আমি প্লাস দিছি? এই জায়গাটা বুঝছো কেন আমি প্লাস দিছি? একটু জানাও, একটু জানাও এটা এই জায়গাটা বুঝছো কিনা? এই জায়গায় ডেল ডাব্লিউ থাকবে কি থাকবে না? উত্তর হচ্ছে থাকবে, ডেল ডাব্লিউ থাকবে। কি বলবো? ডেল ডাব্লিউ প্লাস। এখানে যদি সামগ্রিকভাবে দেখো তাহলে কি হয়েছে? প্লাস পাচ্ছ, কিন্তু এইটা কিন্তু একটু এক্সেপশনাল, এক্সেপশনাল না? অন্য জায়গায় আমরা কি দেখতাম যে প্রসারণ হইলে ডেল ডাব্লিউ প্লাস। এখানে কি এ থেকে সিতে প্রসারণ হয়েছে? প্রসারণ কিন্তু হয়নি, আয়তন কিন্তু একই আছে, তাই না? কিন্তু এই জায়গার মধ্যে ডেল ডাব্লিউ আসবে, ঠিক আছে? তো এটা একটা এক্সেপশনালি মনে রাখতে হবে। অন্য জায়গায় নর্মালি আমরা ব্যবহার করি ডেল ডাব্লিউ প্লাস মানে যদি আয়তন প্রসারণ হয় ডেল ডাব্লিউ প্লাস, কিন্তু এখানে কিন্তু আয়তন ধরতে গেলে সমানই ছিল, কিন্তু ডেল ডাব্লিউ কি? ডেল ডাব্লিউ এর মান কিন্তু জিরো না। আয়তন সমান হইলেও এ আর সিতে ডেল ডাব্লিউ মান কিন্তু জিরো না, প্লাস মান, ঠিক আছে? তাহলে এই জায়গাটা একটু এক্সেপশনাল, এটা স্টার মার্ক দিয়ে রাখলাম আমি। আমার একটা ম্যাথও আছে সামনে করানোর সময় এরকম, ঠিক আছে? স্টার মার্ক দিয়ে রাখলাম, এটা একটা স্পয়লার, সামনে একটা ম্যাথ আছে ওইরকম। বোরহান বলছো আরেকবার বুঝান। আচ্ছা আরেকবার বুঝাই, ঠিক আছে? যেহেতু বলছো আরেকবার বুঝাই একদম শুরু থেকে। আমরা কি জানি? নন সাইক্লিক প্রসেসে প্রসারণ হইলে প্লাস দিই, সংকোচন হইলে মাইনাস দিই। নন সাইক্লিক, এটা কি প্রসেস? সাইক্লিক না নন সাইক্লিক? উত্তর হচ্ছে নন সাইক্লিক। এখন তোমার কাছে কনসেপ্ট এটাও তুমি জানো যে আয়তন যদি প্রসারণ না হয়, সমআয়তন প্রক্রিয়ায়, সমআয়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ জিরো, কৃতকাজের মান শূন্য। মনে হইতে পারে এতে যেই আয়তন, এই যে এতে কত আয়তন, ধরো এটার মান ধরে নেই 10, ঠিক আছে? এই পয়েন্টটার মান 10। সিতে কি সেই 10-এর মধ্যেই আছে না? সি এর আয়তন কি সেই 10ই না? এক্স অক্ষের স্থানাঙ্ক কত? 10ই তো। তাহলে আয়তন কি মনে হইতে পারে? সমআয়তন মনে হইতে পারে। অনেকেই এই জায়গায় একটা ভুল করতে পারো, ডেল ডাব্লিউ জিরো দিতে পারো। তারা কারেক্ট না ভুল? তারা ভুল। তাহলে ডেল ডাব্লিউ এর মান এখানে আছে। এখন মান আছে, কিভাবে আছে? প্লাস না মাইনাস আছে? এটার উত্তর দিব। তাহলে এই জিনিসটা তো বুঝছো, সমআয়তন মনে হইতে পারে, সমআয়তন দেখে জিরো দিতে পারো, কিন্তু এই জিনিসটা এই জায়গার ক্ষেত্রে ভুল। এইটা কারেক্ট হইতো কখন? এইটা কারেক্ট হইতো যদি পি আর ভি গ্রাফের পুরো প্রসেস জুড়ি আয়তনের মান সেম থাকতো, পুরো প্রসেস জুড়ি। অর্থাৎ এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, এ আর বি পুরো প্রসেস জুড়ি আমার কি আয়তনের মান সবসময় একই। এই ক্ষেত্রে কি সবসময় আয়তনের মান একই? না, এই ক্ষেত্রে সবসময় আয়তনের মান একই না। এখান থেকে এই জায়গায় কি হয়েছে? আয়তন কমছে, তাই না? গ্রাফ বামে আসছি, বামে আসা মানে কি 10 থেকে কমছে। এখানে কি আরো কমছে, এখানে কি আরো কমছে, তাই না? তার মানে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এগুলো কি সব মাইনাস ক্ষেত্রফল না? মাইনাস না, কারণ সংকোচনের জন্য তো আমি ভাঙাই নিলাম, পুরো প্রসেসটাকে আমি একবারে না করে ভাঙাই নিলাম, অর্ধেকটুকু, নিচের অর্ধেকটুকু করছি। সো এইটুকুর জন্য আয়তন সংকোচনের জন্য কি পাচ্ছি? যেই এরিয়া পাচ্ছি। অনাবর্ত প্রসেসের জন্য নিয়ম তো এটাই, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নিব, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নিলাম, ক্ষেত্রফলটা কি দেখতেছি? সংকোচন। সংকোচন মানে কি? আমি নিব মাইনাস, এখানে যেই ক্ষেত্রফলগুলো আসবে সেগুলো মাইনাস। এবার আসি উপরের পোর্শনের জন্য। এখান থেকে এখানে কি আয়তনের মান বাড়ছে, এখান থেকে এখানে কি আয়তনের মান বাড়ছে, এখান থেকে এখানে আয়তনের মান বাড়ছে, প্রসারণ হয়েছে। তাহলে এইগুলোর জন্য নিচে যদি তুমি টান দিয়ে দাও, টান দিয়ে দিলে তুমি কি পাবা? প্লাস না প্লাস। এই যে এরিয়া বড় না, এগুলা তুলনামূলক বড় এরিয়া না, উপর থেকে আসতেছে। তাহলে এই জায়গাটার জন্য তুমি অ্যাকচুয়ালি কি পাচ্ছ? এই জায়গাটার জন্য তুমি পাচ্ছ যে তোমার প্রসারণ হচ্ছে প্রথমত, আর ক্ষেত্রফলগুলা আগের চেয়ে বড়। তোমার কি নেট ক্ষেত্রফলগুলো নিতে হতো না? বেগুনি প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিয়ে সবুজ, একটু আগে কমলা আর নীল দিয়ে যেটা দেখেছে ওইরকম করে করতে হতো না ম্যানুয়ালি করলে। তো এইভাবে যদি করো তাহলে তুমি কি পাও? বেগুনি ক্ষেত্রফলটা বড় মানে, সবুজ ক্ষেত্রফলটা ছোট মানে, সবুজটা মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস, বাট বেগুনিটা বড়, পজিটিভটা বড়, তাই অ্যান্সার থাকবে কি? পজিটিভ। তাই অ্যান্সার থাকতেছে কি? পজিটিভ, ঠিক আছে? তাই অ্যান্সার থাকতেছে পজিটিভ। তাহলে এই ম্যাথটার জন্য আমাদের কি ভাঙায় করতে হয়। এর জন্যই আমি যে তোমাদের একটু আগে একটা লাইন দেখাইছি না, এই যে এই লাইনটা, এই লাইনটার তাৎপর্যটা এখানেই, নাইলে আমি শুধু এতটুকু পর্যন্তই লিখতে পারতাম। এই লাইনটা লেখার কারণ কি? এই লাইনটা লেখার কারণ কি? এই লাইনটা লেখার কারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, আর এটা হচ্ছে কি তোমার, যদি আমরা ডিরেক্ট সরাসরি শর্টকাটে করতে চাই তখন, ঠিক আছে? অ্যাকচুয়াল নিয়মে এর জন্যই ফেরত আসতে হয়। কি লেখা আছে? প্রসারণ কার্ভ যদি সংকোচন কার্ভের উপরে থাকে, তাহলে প্রসারণ কার্ভ চিন্তা করো কোনটা? এই যে মাত্র জিনিসটা করলাম, এখানে প্রসারণ কার্ভ চিন্তা করো, এটার দুই টুকরা করে দাও, এটার দুই টুকরা করে দাও, দুই টুকরা করে দিলাম। ওপরের পোর্শন মানে বিসি অংশ, বিসি অংশ কি? প্রসারণ কার্ভ, প্রসারণ কার্ভ। আর নিচেরটা কি? এবি অংশ, এবি অংশটা কি? সংকোচন কার্ভ। কে উপরে? এবি উপরে নাকি বিসি উপরে? এবি উপরে না বিসি উপরে? বিসি উপরে। দ্যাট মিন্স প্রসারণ কার্ভ সংকোচন কার্ভের উপরে। তাইলে এটাই তো পজিটিভের শর্ত, এটাই তো আসলে কি
নেটওয়ার্ক পজিটিভের শর্ত, তাই না? তাই এর জন্যই আমি এইটা দিয়ে রাখছি, ঠিক আছে? তাহলে আশা করি এই জায়গা থেকে তোমরা পুরাটাই বুঝছো। ওকে ফাইন, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এরপরে। তাহলে এই জায়গাটা আশা করি তোমরা সবাই বুঝছো, প্রসারণকার উপরে যে প্রসারণ হয়েছে বিসি প্রশ্নে, এই প্রশ্নের সংকোচন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এরপরে। তো এই ম্যাথটা তোমাদের জন্য সময় হচ্ছে, এই ম্যাথটা তোমাদের জন্য সময় হচ্ছে 2 মিনিট। এটার সময় হচ্ছে 2 মিনিট। দেখি করে ফেলো, দ্রুত করে ফেলো। আজকে ক্লাসটা একটু 1.5 ঘন্টার বেশি হইতে পারে, সরি এর জন্য, কিন্তু আমি চাচ্ছি যে আজকে ক্লাসে বেশ খানিক ম্যাথ করে ফেলতে, ঠিক আছে? রহমান ইশতিয়াক উচ্ছ্বাস বলছো দেখে ফেলছি, হ্যাঁ এর জন্যই তো আমি এই বললাম। দেখি যারা যারা দেখো নাই তারা তারা দেখি কারা কারা সঠিক উত্তর দেওয়া। দ্রুত দ্রুত এই ম্যাথটা করে ফেলো। জান্নাতুল নাইম উত্তর দিছো 1800, পরাগ কুমার কবিরাজ উত্তর দিছো 1800, অরূপ দত্ত অন্তু উত্তর দিছো 1800, সুনন্দা চৌধুরী 1800, মেহেদি হাসান 1.8, সবাই কি একজন আরেকজন এটা দেখে দেখে উত্তর দাও? সবাই সবাই একসাথে ভুল করতে পারো কেমনে? এটাই তো আমি বুঝি না, যে একজনের ভুল হয় সবাই একসাথে ভুল করতে পারো কেমনে? প্রশ্নটা তুলে ফেলো, যারা যারা প্রশ্নটা তুলবা 30 সেকেন্ড সময় প্রশ্নটা তুলে ফেলো, দ্রুত একটু প্রশ্নটা তুলে ফেলো। সবাই একসাথে ভুল করলো কেন? না এটাই তো আমার কাছে অবাক লাগতেছে, সবাই একসাথে ভুল, একটাও সঠিক উত্তর পাইনি এখন পর্যন্ত, একটাও সঠিক উত্তর পাইনি, সবার একসাথে ভুল। কি শিখাইলাম আমি এতক্ষণ? অয়ন বলছো -4.2 জুল, আবিদ আল মাহমুদ বলছো -4.2 জুল, দীপিত শাহ বলছো 4.2 × 10⁻³ ওকে, তাহলে চলো এই ম্যাথটা আমরা দেখি, দ্রুত প্রশ্নটা তুলে ফেলো। দেখো এখানে কি বলছে, পাশের পিবি লেখচিত্রে একটি গ্যাস এ থেকে বি অবস্থানে সংকোচন দেখানো হলো, ঠিক আছে? এই প্রক্রিয়ায় সম্পূর্ণ কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমার এখানে এ থেকে বিতে আসছে জিনিসটা, নাকি এ থেকে বিতে। এটা কি প্রসেস, সাইক্লিক প্রসেস নাকি নন সাইক্লিক প্রসেস? এটা সাইক্লিক প্রসেস না নন সাইক্লিক প্রসেস? নন সাইক্লিক প্রসেস। নন সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ কেমনে বের করতে বলছি? বের করতে বলছি এইভাবে, বি থেকে খাড়া নিচের দিকে টান দিবা, এ থেকে খাড়া নিচের দিকে টান দিবা, টান দিলা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা সে তৈরি করবে, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাকে আমরা বলবো কি? এই ক্ষেত্রফলটাকে আমরা কি বলবো? কৃতকাজ, নাকি? এটাই তো শিখাইলাম আমি। নন সাইক্লিক প্রসেসে প্রথম বিন্দু শেষ বিন্দু দুইটা থেকে এক্স অক্ষের দিকে নিচে টান দিব, নিচের দিকে টান দিয়ে যে ক্ষেত্রফলটা আমি পাবো সেই ক্ষেত্রফলটাকে আমি বলবো কি? কৃতকাজ। ভালো কথা। তাহলে এবার আসি ক্ষেত্রফল ইকুয়াল টু কৃতকাজ, তো ক্ষেত্রফল বের করি। সো ক্ষেত্রফলটা যদি আমি বের করি তাহলে এর কি শেপ হইলো? হাফ ইন্টু ট্রাপিজিয়াম শেপ হইলো, তাই না? ট্রাপিজিয়াম শেপ হইলে আমি কি করব? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কে কে আছে? এইটা আর এইটা, তাই না? তো সমান্তরাল বাহু কত কত? 300
আর কত আছে 120। আমাদের এই জায়গাতে কিন্তু ভালো একটা নজর দিতে হবে কোন এককে দেওয়া প্রশ্নটা, এটা না হলে কিন্তু ম্যাথ ভুল করে ফেলবা। 300 কি জুলে? না, আমার দেওয়া আছে। 300 কি প্যাসকেলে? না, আমার দেওয়া আছে কিলো প্যাসকেলে। যদি কিলো প্যাসকেলে থাকে তাহলে কিন্তু আমার অ্যান্সার জুলে আসবে না, আমার প্যাসকেলে নিতে হবে। প্যাসকেলে নেওয়ার জন্য এইটা কিন্তু খেয়াল করে দেখো, এই জিনিসটা দিয়ে দিলাম 300 + 120 ইন্টু 10⁻³ কেন? কারণ আমি এখন এই জিনিসটাকে কিসে বানাই নিছি? প্যাসকেলে বানাই নিছি। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এরপরে গুণাকারে থাকবে কি? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কত? এতখানি। এটা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা কিসে আছে? মিটার কিউবে আছে। ঠিক আছে কি নাই? হ্যাঁ, মিটার কিউব, এসআই একক মিটার কিউবে থাকতে হবে। দ্যাট মিনস আমি এখানে দেবো কি 0.03 মাইনাস 0.01, 0.03 মাইনাস 0.01। তাহলে আমি ক্ষেত্রফলের মান বের করি, হাফ ইন্টু 420 ইন্টু 10⁻³ ইন্টু 0.03 মাইনাস 0.01 অর্থাৎ 0.02 দিলেই হয়তো। আমার এখানে কত আসতেছে? 4200। এবার আসি 4200, এটা কি জুল না কিলো জুল? জুল অবশ্যই, কারণ আমি এসআই এককে নিয়ে নিছি 10⁻³ গুণ দেওয়ার মাধ্যমে। এবার আসি এই 4200 প্লাস না মাইনাস, আমরা কি প্রসেসে কাজ করতেছি? সাইক্লিক প্রসেস না নন সাইক্লিক প্রসেস? এইটা আমার নন সাইক্লিক প্রসেস। নন সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ভাইয়া কিভাবে চিন্তা করতে বলছি? তখন আমি চিন্তা করতে বলছি এইভাবে যে দেখবা প্রসারণ হয়েছে না সংকোচন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়েছে? এ থেকে বি তে আসছে, দ্যাট মিনস আয়তন আগে ছিল 0.03, পরে হয়েছে 0.01, দ্যাট মিনস সংকোচন হয়েছে। সংকোচন হলে এখানে কি আসবে? মাইনাস। তাহলে আমি ডেল ডাব্লিউ পেয়ে গেলাম মাইনাস। আমি একই ম্যাথ 22 ব্যাচে দিছি, ওইখানে আমি কারেক্ট অ্যান্সার দেখতে দেখলাম, বাট তোমরা 21 ব্যাচের হয়ে পারলা না। এটা আমার কাছে খুবই শকিং লাগছে। কেন এটা? কারণটা কি একটু বলো তো দেখি, কেন পারো নাই? মানে চেষ্টা করো নাই নাকি পারো নাই? এটা আমি বুঝতে পারলাম না। কারণ অন্যান্য ম্যাথে তোমরা ভালো পারো, এই ম্যাথটা যেটা 21 ব্যাচ পারছে, 22 ব্যাচ পারছে, 22 ব্যাচে এই ম্যাথটা দিচ্ছে 22 ব্যাচ পারছে। 22 একদম কারেক্টলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস পারছে, কারণ এটা তো কঠিন কিছুই না, এটা তো একদম বাচ্চা ম্যাথ। তোমরা পারলা না কেন? আমি এটা বুঝলাম না। এটা আমি বুঝলাম না যে আসলে কেন এটা তোমরা পারলা না। মানে এটা কি কোনো জায়গা থেকে সোর্স দেখে তোমরা অ্যান্সার দিচ্ছ না কি? আমি বুঝলাম না। না পারার কারণ তো দেখিনি, এটা তো একদম ইজি, কিছুই না, একদম ফার্স্ট পড়াটা যেটা, তাই না? গত ক্লাসের পড়া দিয়ে এটা পারা উচিত, গত ক্লাসের পড়া দিয়ে, তাই না? তোমরা তার মানে একজনের দেখা দেখি আরো একজন অ্যান্সার দাও নাকি? নিজেরা চেষ্টা না করি? আমার এখানে যে পারতেই হবে তা না, কিন্তু নিজের চেষ্টাটা তো দরকার। আমার এখানে তুমি ধরো কমেন্ট করতেছো এরকম, কিন্তু এরকম না দেখে এটা খুবই অবাক লাগলো আমার। সবাই একসাথে মিলে ঝিলে ভুল করে কেমনে? এটা খুবই এক্সেপশনাল একটা ঘটনার সম্মুখীন হইলাম আজকের দিনটা সারা জীবন মনে রাখার মতন। যে 21 ব্যাচের স্টুডেন্ট পারলো না, অথচ 22 ব্যাচের স্টুডেন্ট পারলো, অ্যান্ড সবাই ভুল। আমি একটাও সঠিক উত্তর দেখিনি। হ্যাঁ, দিয়ে থাকতে পারো অনেকে, কিন্তু আমার যতগুলো কমেন্ট, প্রায় 100-র মতন কমেন্ট দেখছি, প্রত্যেকটা ভুল। যাই হোক, এটা একদম সিম্পল প্রবলেম। আমি বুঝলাম না যে এটা থেকে আমার কোনো জায়গায় পড়ানোর ত্রুটি ছিল যে তুমি এই জিনিসটা বুঝতে না। সবাই এমনি ভুল করে কেমনে? একজন হইলেও তো ঠিক করে। এটা তো আমি নতুন কিছুই বলিনি, যা পড়াইছি সেগুলোর আলো কি এমন কিছু বলছি সলভ করার সময় যেগুলো পড়াই নেই, সবগুলোই তো পড়াইছি। যা পড়ানো অনাবর্ত প্রক্রিয়া হইলে এক্সকের সাথে টান দিব, ক্ষেত্রফলটা নিব, ক্ষেত্রফলের মান কৃতকাজের মান। এখন ক্ষেত্রফলের চিহ্নটা কি হবে, কৃতকাজের চিহ্নটা কি হবে? চিহ্নটা দেখবো সংকোচন না প্রসারণ। যদি নন সাইক্লিক প্রসেস হয় তাহলে নন সাইক্লিক প্রসেস, এটা সংকোচন হয়েছে বলে আমি কি দিছি? মাইনাস দিছি, এতটুকুই। আর কিচ্ছু করিনি। এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নিতে হবে না, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নিছি। ত্রিভুজ কেন ধরবো? এটা কি আমার মাঝখানের ওই এরিয়াটা নিলে হবে? কারণ এটা তো সাইক্লিক প্রসেস না। সাইক্লিক প্রসেস হইলে মাঝখানের এরিয়া নিই, সাইক্লিক হইলে এটা সাইক্লিক না, নন সাইক্লিক। ওকে ফাইন, এটা খুবই হতাশ করলো তোমরা। তাহলে এই প্রসেসটা আমরা দেখলাম, এইভাবে আমরা মানটা বের করছি। অনেকে কপি করছো, কপি করে -4.8, মনে হয় আমি পাল্টানোর সময় একটু দেখছো, সো দেখার সময় তোমরা -4.2 জুল দিছো, কিন্তু জুল তো না, -4.2 দিলে কিলো জুল দিতে হবে। আমি আরো ভাবছি এটা তোমরা দেখে উত্তর দিতে পারো, দেখেও মানে যারা দেখে উত্তর দিছো তাদেরও শনাক্ত করে ফেলছি কিন্তু আমি, কারণ -4.2 জুল দিছো, এটা থেকেই বোঝা যায় তুমি আসলে ম্যাথ করোনি। তুমি আগে একটু দেখছো হয়তো, -4.2টা মনে আছে, একক কি হবে? জুলে হবে, দিয়ে দিছো জুলে। আচ্ছা, এবার আমি চলে আসি এরপরে। এটা হতাশ করলা তোমরা। এই ম্যাথটা তুলে ফেলো একটু, এই ম্যাথটা তুলে ফেলো, এই ম্যাথটা একটু তুলে ফেলো, এই ম্যাথটা তুলে ফেলো, 30 সেকেন্ড সময়, এই ম্যাথটা একটু তুলে ফেলো।
একদম হতাশ করলা আগের ম্যাথটা, ওটা একদম এক্সপেক্টই করিনি যে একজনও পারবা না, এটা স্মরণকালের একটা শ্রেষ্ঠ ঘটনা হলো। তাহলে এই ম্যাটটা তুলে ফেললে আমাকে বইলো তুলছো কিনা। এক্সক্লুসিভ তাহমিদ তুলছো, আর কারা কারা তুলছো একটু দ্রুত তুলে ফেলো, দ্রুত তুললে আমাকে বলো তুলছো কিনা। নাজরানা মেহনাজ দিবা তুলসি, মেহেদি হাসান তুলসি, শ্রাবণী তুলসি, তারপরে ঈশা এ ফারজানা তুলসি, শহীদুল ইসলাম, হিমেল আকন্দ তুলসি, আলিফ তুলসি, জোন আচ্ছা জোনাকি, নামটা জোহান কি আমি মনে করছিলাম, জোনাকি তুলসি, অনিক কুমার রয় তুলসি, শাওন তুলসি, সামদানি ডান। আচ্ছা তাহলে দেখো এই ম্যাথটা প্রশ্নটা আমি একটু পড়ে শোনাই কি কি দেয়া আছে। বলছে একটি সিস্টেমকে এ থেকে বি, এই অবস্থা থেকে বি অবস্থানে এসিবি পথে নেওয়া হলে সিস্টেমে 80 জুল তাপ প্রবাহিত হলো এবং সিস্টেম 30 জুল কাজ করলো। আচ্ছা তাহলে এই যে ম্যাথটা দিয়ে আমার 3টা প্রশ্ন দেওয়া আছে, আমরা ধাপে ধাপে করি। প্রথম প্রশ্নটা দেওয়া আছে যে এডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে যদি কাজ 10 জুল হয়। এডিবি পথে কত কাজ প্রবাহিত হবে যদি কত তাপ প্রবাহিত হবে যদি কাজ 10 জুল হয়। একটু তুলে ফেলো, সবাই একটু তুলে ফেলো, একটু বড় প্রশ্ন, তাই আরো 5 সেকেন্ড অপেক্ষা করতেছি আমি, আর 5 সেকেন্ড তাই আমি অপেক্ষা করতেছি, ঠিক আছে। ওকে তাহলে চলো এই ম্যাথটা যদি আমরা করতে যাই, প্রশ্নটাকে একটু ছোট বানায় ফেললাম আমি। তো এইখানে দেখো আমার কি দেয়া আছে, বলছে সিস্টেমে 80 জুল তাপ প্রবাহিত হলো কোন পথে, এসিবি পথে। অর্থাৎ আমার এখানে যে জিনিসটা দেওয়া আছে সিস্টেমে 80 জুল তাপ, তার মানে আমি ডেল কিউ এসিবি পাচ্ছি, ডেল কিউ এসিবি পাচ্ছি। ডেল কিউ এসিবি এর ভ্যালু কত, 80। এখন 80 কি প্লাস না মাইনাস, 80 জুল তাপ প্রবাহিত হলো, কোথায় প্রবাহিত হলো, সিস্টেম নিচে না দিছে, সিস্টেম নিচে তাপটা, তাই না। সিস্টেম 80 জুল তাপ পাইছে, তাই না, সিস্টেমে 80 জুল প্রবাহিত করা হয়েছে, তার মানে এটা কি প্লাস, এটা কি তার মানে প্লাস, তার মানে আমরা শুধু সমান সমান দিয়ে 80 জুল রেখে দিলেই হবে। সিস্টেম 30 জুল কাজ করলো, সিস্টেম যদি কাজ করে তাহলে আমরা এটাকে কি বলবো, প্লাস কাজ, ডেল ডাব্লিউ এসিবি ইকুয়াল টু কত দেওয়া আছে, 30। ডেল ডাব্লিউ এসিবি কত দেওয়া আছে, এটা 30। বলছে এডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে, অর্থাৎ তোমার কাছে ডেল কিউ এডিবি কত জানতে চাইছে, ডেল কিউ এডিবি কত জানতে চাইছে। আর দেয়া আছে কি এডিবি পথে কৃত কাজ কতটুকু করছে, ডেল ডাব্লিউ এডিবি ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে এবার আমরা যখন ম্যাথ করব তখন আমাদের অ্যাকচুয়ালি ডেল কিউ এডিবি দরকার। সো ডেল কিউ এডিবির সূত্রই লিখে ফেলো, ডেল কিউ এডিবি ইকুয়াল টু কি, খেয়াল রাখবা এই সকল ম্যাথ যখন করবা না, এটা একটু ইম্পর্টেন্ট একটা পার্ট। এই টাইপের ম্যাথ করবা না, তোমার এখানে কি ডেল ইউ লেখার কথা, ডেল ইউটারে একবারে এমনি লিখে ফেলবা, ইউ মাইনাস ইউ, শেষ বিয়োগ আদি না, শেষ কত এখানে, শেষ হচ্ছে বি, তাই না, বি হচ্ছে শেষ, তার মানে এখানে বসাবা বি। আদি কত, আদি হচ্ছে এ না, এডিবি পথের আদি হচ্ছে এ, তাহলে বিয়োগ দিবে কি ইউ এ। ঠিক আছে, সো এই জিনিসটা যেন ভুল না হয় এইভাবেই সবসময় করবা। প্লাস কি দিবা, ডেল ডাব্লিউ এডিবি। এখন তুমি এইটা তো জানোই, ডেল কিউ এডিবি, সরি এটাই বের করবা, এটাই তোমার এই ম্যাথের টার্গেট, তার মানে তোমার এই দুইটা জিনিস লাগবে। ডেল ডাব্লিউ এডিবি তুমি এটা তো জানোই, এটা কত 10, এটা যে 10 এটা তুমি জানো। তোমার এখন কোনোভাবে একে বের করতে হবে,
ওকে যদি তুমি বের করতে পারো তাহলে তুমি কি তোমার অ্যান্সার বের করে ফেলতে পারবা। এখন ওকে কি এই সমীকরণ থেকে বের করার কোনো উপায় দেখতেছি না। এখন তাহলে চলে যাব উদ্দীপকে। তাহলে এইটা বের করার জন্য আমি চলে যাব কোথায়? উদ্দীপকে। উদ্দীপকে কোন পদ নিয়ে বলা আছে? এসিবি পদ নিয়ে বলা আছে। উদ্দীপকে এসিবি পদ নিয়ে বলা আছে। তাহলে আমি কি বলবো? ডেল কিউ এসিবি ইকুয়াল টু কি লিখতাম এখানে? শেষ কি? এসিবির শেষটা কোনটা? বি, আদিটা কোনটা? এ। তার মানে আমি কি লিখবো? ইউবি মাইনাস ইউএ প্লাস কি ডেল ডাব্লিউ এসিবি। এখানে ডেল ডাব্লিউ এসিবি আমি জানি না, ডেল ডাব্লিউ এসিবি কত? 30। ডেল কিউ এসিবি আমি জানি না, ডেল কিউ এসিবি কত? 80। ডেল কিউ এসিবি কত? 80। তাহলে এই জায়গা থেকে আমি ইউবি মাইনাস ইউএ কে বের করে ফেলতে পারবো না? ইউবি মাইনাস ইউএ কে বের করে ফেলতে পারবো। এই জায়গা থেকে আমি ইউবি মাইনাস ইউএ কে বের করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। কত আসবে আমার? কত আসবে আমার? 80 মাইনাস 30, দ্যাট মিনস এইটা আমার কত আসবে? 50 জুল। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেছি। ফাইন। এই জিনিসটা এখন এই জায়গায় না বসে দিতে পারবো না আমরা, এটা পেয়ে গেছি। এখন এইটা আমার কত হয়েছে? এই পুরো রাশিটা, এইটা আমার 50। এটা যদি 50 হয় তাহলে এটা বের করাই তো যায়। সো আমি এটা কি লিখে দিতে পারবো? ডিরেক্ট 50, সরি এটা মুছে গেছে, প্লাস 10। এটা মাইনাস না, এটা মুছে গেছিল, ঠিক আছে, প্লাস। সো 50 প্লাস 10, দ্যাট মিনস এখানে আমার কত থাকবে? 60 জুল। তাহলে এই ম্যাথটা আমার কিন্তু ডান। ডেল কিউ এ ডিবি আমি পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এই ম্যাথে শেখার মতন কি শিখলাম আমরা? এই ম্যাথে শেখার মতন এই জিনিসটা শিখেছি, ঠিক আছে। ইউকে কিভাবে লিখতে হয়, ইউবি মাইনাস ইউএ, শেষ বিয়োগ আদি, ঠিক আছে। এই ম্যাথে তেমন কঠিন কিছু নেই, সহজ ম্যাথ। প্রথমে একটু সহজ ম্যাথ দিয়ে করাচ্ছি, তারপরে কঠিনের দিকে যাচ্ছি। তাহলে এই ম্যাথটা আমরা বলতে পারি কি আমাদের ডান। এবার আসি এরপরে। সো এই ম্যাথটাতে আশা করি কারোই কোনো কনফিউশন থাকার কথা না। সবাই একটু তুলে ফেলো, 5 সেকেন্ড আমি অপেক্ষা করি, একটু সবাই তুলে ফেলো এই ম্যাথটা। 5 সেকেন্ড একটু অপেক্ষা করি, সবাই একটু তুলে ফেলো এই ম্যাথটা। সবাই একটু তুলে ফেলো। সো এই ম্যাথটাতে কারোই কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আমার ডান। তাহলে আমরা এই ম্যাথটা এইভাবে করে ফেলতে পারি। সো এগুলো বোর্ড পরীক্ষায় আসলে বাংলা কথা লিখতে হয়, নাহলে বাংলা কথা লেখা দরকার নেই, জাস্ট আমার মতো করে করলেই হয়। ডেল দিয়েও করতে পারো, ডি দিয়েও করতে পারো। প্রথমে এটা বের করছো 50, তারপরে তুমি কি করছো? তারপরে তুমি ভ্যালু বসাইছো এই জায়গাটার মধ্যে, 50 প্লাস 10 এগুলো 60 চলে আসছে, ঠিক আছে। ওকে ফাইন। এবার সেকেন্ড ম্যাথ। সেকেন্ড ম্যাথটা কি বলছে? যদি সিস্টেমকে বি থেকে এ তে সরাসরি আনা হয় তখন সিস্টেমের ওপর 20 জুল কাজ হয়। বি থেকে এ, প্রসেসটা কি আমার? বি থেকে এ। সো বি থেকে এ তে যদি সরাসরি আনা হয় তাহলে সিস্টেমের ওপর 20 জুল কাজ হবে। তাহলে আমি এখানে ডেল ডাব্লিউ এ বি পাচ্ছি। এটা কে কাজ করছে? সিস্টেম করছে নাকি সিস্টেমের ওপরে করা হয়েছে? সিস্টেমের ওপরে করা হয়েছে। সিস্টেমের ওপরে করা হলে এটাকে আমরা কি বলবো? -20। -20 বলছে সিস্টেম কত তাপ গ্রহণ বা বর্জন করে। দ্যাট মিনস তোমার কাছে জানতে চাইছে ডেল কিউ বি এ। আচ্ছা বি থেকে এ, তো এ বি লিখো না, এটা বি এ লিখো, ঠিক আছে। তো ডেল কিউ বি এ কত সেটা জানতে চাইছে তোমার কাছে। ওকে ফাইন। তাহলে এই ম্যাথটা যদি তুমি করতে যাও তাহলে খেয়াল করে দেখো, আগের ম্যাথের একটা ডাটা লাগবে। আগের ম্যাথে আমরা এই জিনিসটা পাই। আচ্ছা আমি সূত্রটা লিখি, তারপরে তোমরা বুঝতে পারো। ডেল কিউ বি এ সূত্র লিখে ফেলবা। সূত্র লিখলেই বুঝবা যে কি দরকার কি দরকার নেই। এরপরে ইউ যখন লিখবা, শেষ কোনটা? এ, আদি কোনটা? বি। তাহলে আমি কি লিখবো? শেষ বিয়োগ আদি, নাকি? শেষ হচ্ছে এ, আদি হচ্ছে বি, বি থেকে এ যেহেতু। সো প্লাস ডেল ডাব্লিউ এ বি। ওকে, এবার আমি এই জায়গাটার মধ্যে আমার টার্গেট কাকে বের করা? টার্গেট আমার ওকে বের করা। তাহলে ডান পাশে জিনিসপত্রগুলো লাগবে। এই জিনিসটা আমি সরাসরি জানি, জিনিসটা আমার কত? -20। এটাকে আমি সরাসরি জানি। আমার ইউ এ মাইনাস ইউবি লাগবে। একটু আগের ম্যাথে আমি যদি ভুল না লিখে থাকি, ইউবি মাইনাস ইউ এ এর ভ্যালু আমরা 50 পাইছি একটু আগে, ওই যে এসিবির করার সময়। একটু আগের ম্যাথে আমরা ইউবি মাইনাস ইউ এ 50 পাইছি। 50 পাইলে আমার এখানে দরকার কি? ইউবি মাইনাস ইউএ নাকি ইউএ মাইনাস ইউবি দরকার? আমার এখানে ইউএ মাইনাস ইউবি দরকার। তাহলে ইউএ মাইনাস ইউবি কত হবে? ইউবি মাইনাস ইউএ 50 হলে ইউএ মাইনাস ইউবি হবে -50। -50। তাহলে আমরা এইখানে বসাই দিব -50 -20। তাহলে আমার এখানে থাকবে কত? -70। তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানো।
এই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানো। যারা যারা তুলবা দ্রুত তুলে ফেলো, 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ডে দ্রুত তুলে ফেলো। ওকে ফাইন, তাহলে তোমরা বলছো তুলে ফেলছো, ঠিক আছে। সো এই ম্যাথটা তার মানে আশা করি তোমাদের প্রবলেম হবার কথা না, একদম ইজি ম্যাথ, ঠিক আছে। তাহলে এবার চলে আসি এর পরের ম্যাথটাতে। তাহলে এবার বুঝছো এখানে কি করছি আমি, জাস্ট ভ্যালু বসাইছি -50 -20 -70, ঠিক আছে, জাস্ট ভ্যালু বসাইছি। ওকে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এরপরে আমাদের থার্ড ম্যাথ। এখানে বলছে ইউ এ এর ভ্যালু যদি 0 হয়, ইউ ডি এর ভ্যালু যদি 40 হয়, এডি এবং ডিবি পথে শোষিত তাপ কত। দ্যাট মিনস তোমার কাছে জানতে চাইছে ডেল কিউ এডি এটা কত, ডেল কিউ ডিবি এটা কত। সূত্র লিখে ফেলো। ডেল কিউ এডি ইকুয়াল টু কত, ইউডি শেষটা বিয়োগ আদিটা মাইনাস ইউ এ প্লাস কি ডেল ডাব্লিউ এডি, আবার ডেল কিউ ডিবি কি লিখবা, ইউবি শেষ বিয়োগ আদি ইউ ডি প্লাস ডেল ডাব্লিউ পিটি। এখন তুমি অ্যাকচুয়ালি কাকদের বের করবা, ওদেরকে বের করবা, দ্যাট মিনস ডান পাশের জিনিসপত্রগুলো তোমার কি লাগবে। তুমি একটু আগের ম্যাথে, আচ্ছা দেখো, হ্যাঁ এই ম্যাথটা প্রথমে শেষ করি, এটা তো সরাসরি দেওয়াই আছে। ইউডি এর ভ্যালু 40, ইউ এর ভ্যালু 0 প্লাস ডাব্লিউ ডেল ডাব্লিউ এডি। এখন এডি যে প্রসেসটা আছে, এডি যে প্রসেসটা আছে, এই এডি প্রসেসটার জন্য কিন্তু কয়েকটা জিনিস আমাদের একটু কাজে লাগানো লাগবে। দেখো আমরা একটু আগের ম্যাথে ডেল ডাব্লিউ এডিবি বের করছি না, ডেল ডাব্লিউ এডিবি বের করছি। সো ডেল ডাব্লিউ এডিবি একটু আগের ম্যাথে কত আসছিল একটু দেখে নিই আমি। ডেল ডাব্লিউ এডিবি আগের ম্যাথে 10 আসছিল, যে ডেল ডাব্লিউ এডিবি কত আসছিল 10 আসছিল একটু আগের ম্যাথে। একটু আগের ম্যাথে ডেল ডাব্লিউ এডিবির ভ্যালু কত আসছিল 10 আসছিল। আচ্ছা আমার দরকার কি ডেল ডাব্লিউ এডি। এখন প্রসেসটার মধ্যে যাই, এটা দেখো ইম্পর্টেন্ট। ডেল ডাব্লিউ এডিবি মানে কি, ডেল ডাব্লিউ এডিবি মানে এইখান থেকে এই পর্যন্ত। মাথায় রাখবা অ্যারোগুলা ম্যাটার করবে না যদি লেখা থাকে এডিবি। এডিবি যদি লেখা থাকে অ্যারো ফিগারে যাই হোক, লেখাটা ফার্স্ট প্রায়োরিটি, লেখা অনুসারে অ্যারো পাল্টায় যাবে। এডিবি মানে এ থেকে ডি, আমি এটার উপরেই আঁকি, এ থেকে ডি, তারপরে ডি থেকে বি। এটা কনফিউজ করার জন্য মাঝে মাঝে দিবে, কেমন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। তোমার যদি প্রশ্নে যেটা লেখা থাকে এডিবি, তার মানে এ থেকে ডি, ডি থেকে বি, অ্যারো উল্টাভাবে থাকুক, তুমি কিন্তু করবা প্রশ্নের লেখা অনুসারে। প্রশ্নের লেখা অনুসারে আমি অ্যারোটারে পাল্টাই নিছি ম্যাথ করার সুবিধার্থে। এখন এডিবি দ্যাট মিনস এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, ফাইন। এডি প্রসেসে কৃতকাজ হবে কেন, কারণ এডি প্রসেসে এ থেকে ডিতে গেছে, প্রসারণ হয়েছে না সংকোচন হয়েছে, উত্তর হচ্ছে প্রসারণ হয়েছে। প্রসারণ যদি হয় এ থেকে ডি, আমি কিন্তু প্রশ্নের অ্যারো না আমার মতন করে অ্যারো দাঁড় করাইছি ডেল ডাব্লিউ এডিবি দেখে, আমার মতন করে অ্যারো দাঁড় করে দেখলাম প্রসারণ হয়েছে, তার মানে এই ক্ষেত্রে কৃতকাজ আছে, ডেল ডাব্লিউ এডি এক্সিস্ট করে, আর এটার ভ্যালু প্লাস কারণ এটা প্রসারণ। এবার সেই ডিবি এইটার দিকে তাকাও তো, এটা কি সংকোচন না প্রসারণ নাকি আয়তন সমান, সম আয়তন না। এই প্রসেসটা, এই যে এই প্রসেসটা ডেল ডাব্লিউ ডিবি, ডেল ডাব্লিউ ডিবি কত 0 না, ডেল ডাব্লিউ ডিবি কত 0 না। এটা একটু বুঝছো কিনা জানো, ডেল ডাব্লিউ ডিবি 0 কেন, ডিবি পথে আয়তন কি চেঞ্জ হয়েছে, ডিবি পথে আয়তন চেঞ্জ হয়। আয়তন যদি চেঞ্জ না হয়, সম আয়তন যদি থাকে, তাহলে কৃতকাজ কত ধরি 0 ধরি না, তাহলে কৃতকাজ 0। তাহলে খেয়াল করে দেখো ডেল ডাব্লিউ এডিবি কে কিন্তু দুই ভাগে ভাঙায় লেখা যায়, ডেল ডাব্লিউ এডি কে ভাঙায় লেখা যায় ডেল ডাব্লিউ এডি প্লাস ডেল ডাব্লিউ ডিবি ইকুয়াল টু কত 10। আমরা যে 10টা এটারই ভাঙায় লিখছি দুই ভাগে, ঠিক আছে। আবার ডেল ডাব্লিউ ডিবি যে পোর্শনটা আছে এটাকে কত দিব, এটাকে আমরা দিতে পারি না ডেল ডাব্লিউ এডির মতন প্লাস এটা কত 0 ইকুয়াল টু কত 10। তাহলে আমি বলতে পারি না ডেল ডাব্লিউ এডি কত, ডেল ডাব্লিউ এডি হচ্ছে আমার 10, ডেল ডাব্লিউ এডি হচ্ছে কত আমার 10। এই পর্যন্ত বুঝছো কিনা বলো, ডেল ডাব্লিউ এডি
আমার 10 আসছে, পজিটিভ 10, এটা বুঝছো কিনা? এখানে কিন্তু কয়েকটা ব্যাপার বুঝাই দিলাম ভাইয়া। প্রশ্নে যেটা লেখা থাকবে সেটাকে প্রায়োরিটি দিব। এডিবি অ্যারো উল্টা দিকে থাকলেও আমি আমার মতন করে অ্যারো দিব। প্রশ্নের লেখা যদি এডিবি লাগে, এডি আমার চিত্র অনুসারে কিন্তু ডি এ গেছে, কিন্তু প্রশ্ন অনুসারে এডি এ থেকে ডি তে গেছে, তো অ্যারো উল্টাই গেছে। কেমন? অ্যারো প্রসারণ, তাই এখানে ভ্যালুও প্রসারণ পজিটিভ, ভ্যালুও কত? প্রসারণ পজিটিভ। তাহলে আমি এই জায়গায় ডেল ডাব্লিউ এডি এর ভ্যালু 10 পেয়ে গেলাম। এই জিনিসটা বুঝছো কিনা বইলো? সো আমরা এখানে তাহলে 40 যোগ 10 দ্যাট মিনস আসবে কত? 50। ফার্স্ট ম্যাথ ডান, ফার্স্ট ম্যাথ ডান। এবার আসি সেকেন্ড ম্যাথে। এই পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্টে জানাও তো বুঝছো কিনা, তারপরে আমি পরেরটা যাচ্ছি। ওকে, এবার আমরা চলে আসি এরপরে। এবার আমরা আসি, আচ্ছা সামি বলছো সংকোচন ও প্রসারণটা ক্লিয়ার হলো না। ক্লিয়ার না হওয়ার তো কিছু দেখি না। এ থেকে ডি, আমার এডিবি সিরিয়াল অনুসারে যাবে, এ থেকে ডি, ডি থেকে বি। এডিবি যদি লিখি তাহলে বুঝতে হবে সিরিয়াল অনুসারে এডিবি। প্রশ্নে কিন্তু অ্যারো উল্টা ছিল উদ্দীপকে, উদ্দীপকের অ্যারো অনুসারে আমি তখন কাজ করব না, প্রশ্নের লেখাটাকে প্রায়োরিটি দিব, ওইটা অনুসারে অ্যারো নিজে সাজাবো, তারপরে কাজ করব। অ্যারো কিন্তু প্রশ্ন থেকেও হইতে পারে, উদ্দীপকের অ্যারোটাই যে ফাইনাল অ্যারো তা না, প্রশ্ন যদি লেখা থাকে সেটাকে প্রায়োরিটি দিব। এডিবি, এডিবি বরাবর অ্যারো দিলাম আমি। এ থেকে ডি, আয়তন কি হইছে? এই জায়গায় আয়তন কত? কম না? মনে মনে একটা মান চিন্তা করো, এই জায়গায় 2 হইলে এই জায়গায় গ্রাফ বরাবর কই গেছি? ডানে গেছি। ডানে গেলে কি হবে? এখানে 10 20 30 কিছু হবে। তাহলে আয়তন কি হইছে? প্রসারণ হইছে না এডি অংশে? এ থেকে ডিতে যাওয়া মানে কি? প্রসারণ না? প্রসারণ, প্রসারণ দেখে এখানে আসছে কি প্লাস, প্রসারণ দেখে এখানে আসছে কি প্লাস। ঠিক আছে, সংকোচন হলে এখানে কি আসতো? মাইনাস। অ্যারো গ্রাফেরটা নিব না, অ্যারো নিব কি? লিখা অনুসারে অ্যারো নিব। এডি লিখছি তাই এটা, ডি এ লিখলে এখানে কত দিতাম? -10। ডেল ডাব্লিউ ডি এ লিখলে কত দিতাম? এখানে -10। ঠিক আছে, আচ্ছা। আর ডিবি অংশ তো আমার আয়তনের কোনো হ্রাস বৃদ্ধি হয় নাই, আয়তনটা সমান, তাই এটা 0। ওকে ফাইন। এবার এই ম্যাথটাতে আসি। এই ম্যাথটার জন্য আমরা কিন্তু আগের ম্যাথটাতে, আগে মানে কি 2 নাম্বার বা 1 নাম্বার ম্যাথটাতে ইউবি মাইনাস ইউ এ ইকুয়াল টু কত পাইছিলাম? 50 পাইছিলাম না আগে, একদম ফার্স্ট ম্যাথটাতে, এই কারিকুলামের ফার্স্ট ম্যাথটাতে ইউবি মাইনাস ইউ এ ইকুয়াল টু কত পাইছিলাম? 50 পাইছিলাম। ইউ এ এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? 0। তাহলে ইউবি কত? ইউবি 50, তাই না? ইউবি কত? তাহলে এখান থেকে ইউবি কত? 50 মাইনাস ইউবি মাইনাস 0 ইকুয়াল টু 50। তাহলে ইউবি ইকুয়াল টু কত? 50। ইউবি ইকুয়াল টু কত? 50। ঠিক আছে, তাহলে এই ম্যাথে চলে আসলে ইউবি এর ভ্যালু বসাইলাম 50, ইউডি এর ভ্যালু দেওয়া আছে -40 প্লাস ডেল ডাব্লিউ বিডি, বিডির দিকে তাকাই। ডেল ডাব্লিউ বিডি, বিডি কোনটা? এটা না, যে এখান থেকে এটা বিডি যদি বলে, বিডি বললে আমার অ্যারোটা কি এমনি হবে? না, এখন আমার প্রশ্নের মতন হবে অ্যারোটা, এখন আমার প্রশ্নের মতন হবে। কিন্তু প্রশ্নের মতনই হোক বা আমার মতনই হোক, নিচে থেকে উপরে দেই বা উপর থেকে নিচে দেই, আয়তন কি বাড়ছে কমছে? বিতে যা আয়তন, ডিতে সেই এক আয়তন, এন্ড বি থেকে ডি এর মাঝখানে যাওয়ার পথে প্রত্যেকটা মুভমেন্টে একই আয়তন। তার মানে এটা কি প্রসেস? সময়তন প্রসেস। সময়তন প্রসেস যদি হয় তাহলে আমি এই জায়গায় কত দিব? এই জায়গায় দিব 0। ডেল ডাব্লিউ বিডি কত? 0, তাই না? ডিবি বলি বা বিডি বলি, ডেল ডাব্লিউ বিডি বা ডিবি দুইটাই কত? 0। তাহলে এই জায়গায় আমি হিসাব করলে এই জায়গায় কত আসবে? 10। তাহলে এই ডেল কিউ ডিবি পাইছি 10। এই ম্যাথটা বুঝছো কিনা একটু জানাও আমাকে। এই ম্যাথটা বুঝছো কিনা তাহলে জানাও আমাকে। তাহলে এই ম্যাথটা বুঝলে আমি তোমাদেরকে কিছু ম্যাথ দিব। আজকের ক্লাসে হয়তো খুব বেশি ম্যাথ করতে পারবো না, আরো বেশি ম্যাথ করতে হবে, পরের ক্লাসে করব। এই ম্যাথটা পড়ার পরে আরেকটা ম্যাথ দিব, একটু বড় ম্যাথ, এটা তোমরা করবা, ওইটা করতেও আরো কিছু সময় লাগবে। ওকে, আচ্ছা সরি, এটা ডিবি না বিডি? হ্যাঁ, এটা ডিবি থাকলে এটা বিডি, ডিবি আমি লিখছি উল্টা, বাট কনসেপ্ট ওয়াইজ সেম আর কি। বিডি বলি বা ডিবি বলি 0 আর কি। ঠিক আছে, বিডি বলি বা ডিবি বলি 0, কিন্তু লেখাটা এই প্যাটার্নে লিখবা, ডিবি হলে ডিবি লিখবা। ঠিক আছে, আমি ভুল লিখছিলাম, সরি। ওকে, তাহলে ক্লিয়ার কি না বলো? ডিবি বিডির ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, আমি লিখছিলাম ভুল, বাট ঘটনা একই, দুইটাই 0, ডিবি বলি বা বিডি বলি। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? আর শোষিত তাপ বা তাপ যদি সিস্টেম শোষণ করে, সিস্টেম যদি নেয় তাহলে এটা প্লাস, তাপ যদি সিস্টেম নেয় এটা প্লাস, সিস্টেম শোষণ করলে মানে সিস্টেম নিলে এটা প্লাস, সিস্টেম ছেড়ে দিলে এটা মাইনাস ডেল কিউ। এটা বলাই ছিল আগে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জায়গাটার মধ্যে
আমি তাহলে একটু রিভিউ করে দিই, যেহেতু কয়েকজন বলছে রিভিউ। প্রথমে এই ম্যাথটা ডেল কিউ এডি বের করতে বলছে। ডেল কিউ এডি এর ফর্মুলা আছে ডেল কিউ এডি ইকুয়াল টু ইউডি মাইনাস ইউএ প্লাস ডেল ডাব্লিউ এডি। আমার এই জিনিসগুলো লাগতো, ইউডি ইউএ দেওয়া ছিল বসাই দিছি, ডেল ডাব্লিউ এডি দরকার ছিল। ডেল ডাব্লিউ এডির জন্য আমি কি করব, আমি আমার আগের ম্যাথে চলে গেলাম, আগের ম্যাথ থেকে এই ডাটাটা পাইছি ডেল ডাব্লিউ এডিবি ইকুয়াল টু 10 জুল। একটা পর্যায়ে এটা আসছিল ডেল ডাব্লিউ এডিবি ইকুয়াল টু কত 10 জুল। আমার দরকার ডেল ডাব্লিউ এডি, আমি গ্রাফে চলে গেলাম, গ্রাফে এডিবিটাকে আমি অ্যারো দিলাম, এ থেকে ডি, এডিবি লেখাটার অনুসারে এ থেকে ডি, ডি থেকে বি, তাহলে এ থেকে ডি এর দিকে অ্যারো, ডি থেকে বি এর দিকে অ্যারো দিলাম। দ্যাট মিনস আমি এভাবে অ্যারো দিলাম, হ্যাঁ অ্যারো দিলাম। আমি অ্যারো দেওয়ার পরে তারপরে আমি কি করলাম, তারপরে আমি এটাকে দুই ভাগে ভাঙা লিখলাম। ডেল ডাব্লিউ এডিবি কে কৃতকাজ কিন্তু দুই ভাগে ভাঙায় লেখা যায়। ডেল ডাব্লিউ এডিবি কে দুই ভাগে ভাঙায় লিখলাম, ডেল ডাব্লিউ এডি, ডেল ডাব্লিউ ডিবি, ডেল ডাব্লিউ এডি, ডেল ডাব্লিউ বিডি ডিবি, দুইটা যোগ করলেই ডেল ডাব্লিউ এডিবি আসবে। এখন ভাঙায় ডেল ডাব্লিউ ডিবি পোর্শনের দিকে ফোকাস করলাম। ডিবি পোর্শনটা এমন একটা পোর্শন যেখানে আয়তনের মান যাই আছে, পুরো অংশটা যদি আয়তনের মান তাই আছে। আমরা একটু আগে দেখাইছিলাম আজকের ক্লাসে সমায়তন প্রক্রিয়া, এক্স অক্ষের সাথে খাড়া একটা দাগ, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে কি হয় কৃতকাজের মান 0 হয়। তাহলে এই অংশটা 0 পেয়ে গেছে, তাহলে ডেল ডাব্লিউ এডি কত 0 প্লাস 0 ইকুয়াল টু 10, তার মানে ডেল ডাব্লিউ এডি আসছে 10, তাহলে ডেল ডাব্লিউ এডি 10 বসাইছি আমি। 10 বসাইলে হিসাব করে 50 আসছে। এটার জন্য আমি আগের ম্যাথের ইউবি মাইনাস ইউএ 50 আসছিল, ইউ এর ভ্যালু দেওয়া আছে বসাইছি, ইউবি পেয়ে গেছি 50, ইউবি বসাই দিছি 50, ইউডি দেওয়া ছিল প্রশ্নে বসাই দিছি। ডেল ডাব্লিউ ডিবি, ডিবি পোর্শনটা ওই যে ওই সেম সমায়তন প্রক্রিয়া, তাই 0। তাহলে আমরা বলছিলাম সমায়তন প্রক্রিয়া কৃতকাজ 0 হবে, সমায়তন প্রক্রিয়া কৃতকাজ 0, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত, আজকে আমরা এই ম্যাথটা করলাম। এখন তোমাদের জন্য একটা ম্যাথ আমি দিব, এটা রিভিউ, এটা তোমাদের জন্য এই ম্যাথটা করতে সময় লাগবে। এটা একটু বড় ম্যাথ, এ বি সি ডি পর্যন্ত আছে, বাট এই ম্যাথটা করতে সময় লাগবে। এই ম্যাথটা করাটা অর্থ ইট, এর জন্য এই ম্যাথটা আমাদের একটু করতে হবে, ঠিক আছে। এই ম্যাথটা একটু করতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন, দেখি কারা কারা করতে পারো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, আজকের ক্লাস কি ছুটি দিয়ে দিব? আমাকে একটু বলো তো কমেন্টে, একটু ছুটি দিয়ে দিব কিনা। ছুটি দিয়ে দিতে বললে ছুটি দিয়ে দিব। তোমরা যদি বলো 1.5 ঘন্টার বেশি পড়বা না, তাহলে ছুটি দিয়ে দিব। 9টায় ও আরেক ভাইয়ার ক্লাস আছে বলছো, ছুটি দিব। যদি সবাই বলো ছুটি দিতে, তাহলে আমি ছুটি দিয়ে দিব। এই ম্যাথটা আমরা পরের ক্লাস থেকে শুরু করব। বাট আজকের ক্লাসে তোমাদের পারফরমেন্সটা কিন্তু খারাপ ছিল। ছুটি দিয়ে দিব কিনা বলো। যদি সবাই বলো ছুটি দিয়ে দিব, তাহলে ছুটি দিয়ে দিতে চাচ্ছি। আর যদি বলো যে না ক্লাস করবা, তাহলে করাবো। আমি মোটামুটি কাউন্ট করতেছি, দেখি কারা কারা ছুটি চাচ্ছ। তা ছুটি দিয়ে দিব আমি তাহলে। ছুটি যদি দিতে বলো, তাহলে ছুটি দিয়ে দিব, কারণ আজকে তোমাদের পারফরমেন্স বাজে পারফরমেন্স হচ্ছে। আজকে তোমরা ম্যাথ ভালো পারতেছো না, তো এর জন্য আমার মনে হচ্ছে যে এখন মাথায় যদি না নিতে পারো, তাহলে পড়ায় লাভ নেই। আর যদি নিতে পারো, তাহলে আমি আসি। এই ম্যাথটা করায় ছুটি দিলে হবে না, কারণ এই ম্যাথটা এ বি সি ডি বড় আছে। এই ম্যাথটার 4টা ধাপ, এটা 2 মিনিট, বিটা 2 মিনিট, সিটা 2 মিনিট, ডিবিটা 2 মিনিট, 8 মিনিট হচ্ছে আমি তোমাদের করতেই সময় দিব। আচ্ছা, তাহলে বেশিরভাগই বলতেছো নেক্সট দিন। তাহলে এই ম্যাথটা দিয়ে শুরু করবো। এই ম্যাথটা পরের ক্লাসে ফার্স্টেই তোমরা উত্তর দিয়ে দিবা। ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রেখে ছুটি দিয়ে দিচ্ছি, যেহেতু তোমরাই বলতেছো তোমাদের আজকে পারফরমেন্স খুবই বাজে, তোমরা আজকে সহজ ম্যাথ ভুল করতেছো। পরের ক্লাসে ঠান্ডা মাথায় এই সবগুলো কনসেপ্ট যা পড়াইছি সেগুলো দেখে আসবা। আমাদের কিন্তু আজকে অ্যাকচুয়ালি আরো 12টা 10টার মতন ম্যাথ করার প্ল্যান ছিল এই কনসেপ্টের উপরে। সো আমরা 12টা 10টা ম্যাথ নেক্সট ক্লাসে করবো। তাহলে নেক্সট ক্লাসটা আমরা পুরোটাই ম্যাথের উপরে কাটাবো। একটা ক্লাস ভেঙে 2টা ক্লাস হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের পারফরমেন্সটা আরেকটু বেটার লাগবে, ঠিক আছে। সো তোমরা আরেকটু বেটার পারফরমেন্স দিবা। আজকে আমার একটা জিনিস বারবার বুঝাইতে হয়েছে, এই কারণে তোমরা বারবার বলতেছিলে আবার বোঝান। নেক্সট ক্লাসে আসার আগে এই কনসেপ্ট যা পড়াইছে এখন পর্যন্ত সবগুলো মিলে পড়ে আসবা, ঠিক আছে। তাহলে আজকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি। আজকে আর প্র্যাকটিস শিট আমি দিতে চাচ্ছি না, পরের ক্লাসে একবারে প্র্যাকটিস শিট দিব। আজকে ক্লাসের পড়াগুলোই ভালো করে দেখে আসবা। আজকের ক্লাস আর গত ক্লাসের পড়া ভালো করে, এই 2 ক্লাসের পড়া দেখে পরের ক্লাসে যুক্ত হবা। পরের ক্লাসে আমি এই ম্যাথ আরো 10টা ম্যাথ করবো। পরের ক্লাসে যেন একদম টপ পারফরমেন্সটা পাই, যে আমি যে দিচ্ছি আর ম্যাথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আজকের ক্লাসের পারফরমেন্সটা খুবই খারাপ ছিল, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমরা এই জায়গায় সেরে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।
আজকের ক্লাসটা অবশ্যই দেখে আসবা, গত ক্লাসটাও দেখে আসবা। ওকে।